অমাবস্যার রাত, নিখোঁজ তমসায় আচ্ছন্ন সমগ্র চরাচর। আজ যেন অন্ধকারে কালোর মাত্রাটা একটু বেশি। কোথাও এক টুকরো প্রাণের আভাস নেই। এমনকি সাধারণ গাঁগঞ্জের দিকে এই রাত্রিরে যে ঝিঁঝির আওয়াজ লাগাতার কানে আসে, এখানে সেটুকুও প্রতিভাত হয় না। যেন মনে হয় এই জায়গাটি পৃথিবীর অন্য কোনো ডাইমেনশনে অবস্থান করছে, যেখানে কণামাত্র আলো নেই, বাতাস নেই, নেই কোনরূপ প্রাণের স্পন্দন। আশেপাশের গাছগুলোর গায়ে অদ্ভুত মরার মতন গন্ধ লেগে আছে। শুকনো পাতা মারিয়ে পায়ে পায়ে কিছুটা এগিয়ে যেতে হঠাৎ আকাশের কালো সিলুয়েটে চকচকে ইস্পাতের ফলার ন্যায় বিদ্যুৎ ঝলসে উঠল। সেই আলোয় আভূমি চরাচর সাদাটে আলোয় ভরে উঠল। ঘোর অমানিসা নিজের সবটুকু কালো নিয়ে কোথায় লুকিয়ে পড়ল কে জানে। আর সেই ইস্পাত রাঙা আলোয় দেখা গেল কয়েক গজ তফাতে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক মন্দির। খয়াটে মন্দির গাত্রের উপর মাথা চড়া দিয়ে উপরে উঠেছে একটা বট গাছ। মন্দিরটা খুব সম্ভবত পরিত্যক্ত। মন্দিরের চারপাশের বাতাসে শুকনো রক্তের গন্ধ দেহ ভারী করে দেয়, যেন প্রাণী জগতের সাথে স্থানের যোগাযোগ ছিন্ন হয়ে গেছে অনেক কাল। কিন্তু না, হঠাৎ মন্দিরের ভেতর থেকে শোনা গেল এক মহিলার কাতর আর্তনাদ। তার সাথে এক গমগমে পুরুষ কণ্ঠে মন্ত্রোচ্চারণের শব্দ। এবার নারীটি সেই পুরুষের কাছে তাকে ছেড়ে দেওয়ার কাতর অনুনয় করতে শুরু করলো। ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। আমার এই চরম সর্বনাশ করবেন না হুজুর। বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে আমার। দয়া করুন, দয়া করুন প্রভু, দয়া করুন, দয়া করুন। সেই অনুনয় নিষ্প্রাণ পাষাণও বোধ করি গলে যায়, কিন্তু পুরুষটির মন বোধহয় পাষাণের চেয়েও কঠিন। যেন মহাপাতালের সমস্ত ক্রূরতা দিয়ে গড়া তার মন। সে ক্রূর কণ্ঠে বলে উঠল, ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্যই কি তোর স্বামীর সমস্ত খাজনা আমি মুকুব করেছি? হ্যাঁ, আজ তো তোর ভাগ্য খুলে যাবে রে। আজ তুই মায়ের পুজোয় লাগবি। ওই দেখ, ওই দেখ, আমার মায়ের লোল ও জিহবা কেমন উৎসুক হয়ে আছে রক্তের আশায়। তুই সেই তৃষিত অধরে একটু রক্ত দিবি না? হ্যাঁ, আমার মা কি তবে উপবাস করে থাকবে? দোহাই হুজুর, দোহাই। আমি আমি বাড়ি না গেলে আমার ছেলে পুলে যে অনাথ হয়ে যাবে। ওদের বাবা মাতালো, ছেলেদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে ঠিক। এমন এমন অন্যায় করবেন না। আপনি আমাদের মাই বাপ, আপনি এমন অন্যায় করতে পারেন না জমিদার বাবু, আপনি পারেন না। এরপর প্রদীপের আলোয় দেখা গেল মন্দিরের গর্ভগৃহে আসেন অচেনা এক দেবী মূর্তি। চোখে তার সেনু দৃষ্টি, মুখে কুটিল এক হাসি লেগে রয়েছে। লোল জিহবা চিবুক ছাড়িয়ে স্তনের উপর এসে পড়েছে। দেবী মূর্তি বিবসনা, উদ্ভিন্ন যৌবনা, বিনোন্নত বক্ষ, তার উপরে নরমুন্ডমালা শোভিতা। দেবীর কটি দেশে আঙুল দ্বারা প্রস্তুত এক কোমর বন্ধ। দেবীর 6টি হাত অস্ত্র শস্ত্রাদি দ্বারা শোভিত। কোন এক পশুর উপরে নৃত্যরত ভঙ্গিতে আসেন। সিঁদুর আর রক্তের ছিটে লেগে দেবী মূর্তিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। গর্ভগৃহের আলো আঁধারি পরিবেশে দেখা গেল মূর্তির ঠিক সামনের একটা প্রস্তর নির্মিত বেদিতে এক জোয়ান শক্ত সমর্থ পুরুষ এক হাতে এক বিবসনা অবাগীর চুলের মুঠি ধরে এবং অন্য হাতে মহিলার চোয়াল ফাঁক করে কোন এক অচেনা পানীয় তার মুখে ঢেলে দিলেন। পানীয় গলায় পড়তেই মহিলাটি থম মেরে বসে রইল হাঁড়ি কাঠের সামনে। তার এত প্রতিরোধ, অনুনয়, বিনয় সব এক নিমেষে নিভে গেল।
এবার রক্তাম্বরধারী পুরুষটি মহিলাটির কপালে সিঁদুর চর্চিত করে কাঁসার পাত্র হতে একটি রক্তজবার মালা তুলে মেয়েটির গলায় পরালেন। তারপর মন্দিরের কোনো প্রকোষ্ঠ থেকে নিয়ে এলেন চকচকে একটি খাঁড়া। বুঝতে বাকি থাকে না, আজ এই মহা অমাবস্যায় এই পুরুষটি মহিলাটিকে দেবীর কাছে উৎসর্গ করবেন কোনো মনস্কামনা পূরণের আশায়। কিন্তু কি সেই অভিপ্রায় যার নিমিত্তে এমন নারকীয় ঘৃণ্য কাজ সংঘটিত হচ্ছে সুন্দরবনের এমন অচেনা গ্রামের শতাব্দী প্রাচীন মন্দিরে? ভাবার অবকাশ নেই। পলকের মধ্যে যুপকাষ্ঠে মেয়েটির মাথা নামিয়ে হুড়কো টেনে দিলেন দীর্ঘকায় মানুষটি। মেয়েটি সেই পানীয়ের গুণে এক প্রকার ঘোরের আচ্ছন্ন হয়ে নিজের মাথাটি প্রায় নিজেই এগিয়ে দিল। তারপর সে খাঁড়া কাল রূপে নেমে এলো মেয়েটির ঘাড় লক্ষ্য করে। তারপর একটা খচ করে আওয়াজ। মেয়েটির মাথাটা ফুটবলের মতন গড়িয়ে গিয়ে পড়ল ঠিক মাতৃমূর্তির সামনে। সামনে দাঁড়িয়ে জান্তব হেসে উঠলেন দীর্ঘদেহী পুরুষ। শরীরে মুখে যেটুকু বলি রেখা ছিল তা যেন আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করলো তার। মাথার কেশদাম রূপলি থেকে আস্তে আস্তে কৃষ্ণবর্ণ ধারণ করল। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অল নোটিফিকেশনটাও প্রেস করে রাখুন, যাতে গল্প এলে সবার আগে খবর যায় আপনার কাছে। আজ আপনি শুনবেন লেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির লেখা একটি গ্রাম বাংলার পটভূমিতে হাড় হিম করা ভয়ের গল্প, গলা কাটার মাঠ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমাদের সহযাত্রী হিসেবে পেলে আমাদের চলার পথ আরো সুগম হবে। তাহলে চলো পাড়ি দেওয়া যাক ভয়ের দেশে। আজ তোমার জন্য সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে গলা কাটার মাঠ। এক বৃষ্টি ঝরা আষাঢ়ে সন্ধে। বিকেল থেকেই একটানা বৃষ্টি হয়েই চলেছে। একটু আগে থেকে বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টিও শুরু হয়েছে। ইয়া বড় বড় হিমখণ্ড টালির চালের উপরে পড়ে ফটফট শব্দ হচ্ছে, সাথে মুহুর্মুহু বজ্রবর্ষণ। প্রতি রবিবারের সন্ধ্যায় পাড়ার ছেলেরা মিলে শিবু কাকার চায়ের দোকানে আড্ডা মারি। আড্ডা বলতে ওই 9টা সাড়ে 9টা অবধি খানিক গেঁজিয়ে সময়টা পার করা। চাকরির যা অবস্থা এখন, তবুও আমাদের কেউ কেউ কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছি। রতনার বুড়ো এসব লাইনে আর যায়নি। ওরা ক্লাস 12-এর পরে পার্টনারশিপে মাছের ভেরি করেছে, বেশ পয়সাও করেছে এতদিনে। ওরাও রবিবার আমাদের এই বেকার পার্টির আড্ডায় চলে আসে। আর আসেন ভবানী সুন্দর চাটুজ্জে, মানে আমাদের চাটুজ্জে মশাই। উনি নাকি আগে রেলের বড় অফিসার ছিলেন। কলকাতার দিকে কোথায় যেন একটা পোস্টিং ছিল। 2-একটা সিনেমাতেও নাকি পার্ট করেছেন, মানে ওই সাইড রোলে আর কি। শুনেছি উত্তম কুমারের সাথেও নাকি একটা ছবিতে পার্ট করেছিলেন। বিভিন্ন বিষয়ে ঘ্যামা নলেজ লোকটার। হেন কোনো বিষয় নেই যেটাই ওনার অভিজ্ঞতা নেই। বড্ড মজলিশে মানুষ। উনি যেদিন যেদিন আসেন সেদিন আমাদের আড্ডায় যাকে বলে একেবারে 4 চাঁদ লেগে যায়। আজ এখনও আসেননি যদিও ভদ্রলোক। আমরা কজনই শিবু কাকার চায়ের দোকানের পেছনের ছোট ঘরটাতে আড্ডা মারছি, মানে যে ঘরে দোকানের মালপত্র থাকে। 1 রাউন্ড চা চপ অলরেডি উদরসাৎ করেই ফেলেছি। এমন সময় সবেধন নীলমণি একমাত্র বাল্বটি নিভে গেল। আমাদের ওঠার ইচ্ছে ছিল না, বৃষ্টিটায় একেবারে জমে গেছি। মোবাইল নিয়ে ফেসবুক স্ক্রল করছি, এমন সময়
হঠাৎ ফিডে নরবলি সংক্রান্ত একটা পোস্ট ভেসে উঠল। পুরুলিয়ার কোথায় যেন এক লোক একটা বাচ্চা ছেলেকে দেবী মূর্তির সামনে বলি দিয়েছে সাধনায় সিদ্ধি লাভের আশায়। তারপর বাচ্চাটার বাড়ির লোক সেটা জানতে পারে। পুলিশ আসার আগেই উন্মত্ত গ্রামবাসী লোকটাকে পিটিয়ে মেরে ফেলে। আমি বাকিদের ঘটনাটা বলি। রতন, বুড়ো আর মাধব সমস্বরে বলে ওঠে, এই ছি, ছি। ঠিক হয়েছে, এগুলো মানুষ? এই লোকটাকে পিটিয়ে মারাই ভালো। শালা একটা 5 বছরের বাচ্চা, শালা তোর হাত কাঁপলো না? আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, এমন সময় চাটুর্যে মশাই ছাতাটা ঝাড়তে ঝাড়তে ঘরের ভিতরে ঢুকলেন। কি হে, তা কাকে আবার সম্বন্ধী গোত্রীয় করলে? বিয়ে টিয়ে তো হয়নি তোমাদের, নাকি লুকিয়ে লুকিয়ে সেরে ফেললে? হ্যাঁ, আর বলবেন না জেঠু, পুরুলিয়ার এক গ্রামে এক লোক একটা 5 বছরের বাচ্চা ছেলেকে বলি দিয়েছে। কি নির্মম! আরে আর তাছাড়া এখনকার দিনে এসব বলি টলি দিয়ে কোনো কাজ হাসিল হয়? যত সব বুজরুকি! ঠাকুর কোনো দিন সন্তানের বলি নিতে পারেন? চক্রবর্তী জেঠু এবার আসন পিড়ি হয়ে বসলেন। হাতের হ্যারিকেনটা আমাদের সামনের মেঝেতে নামিয়ে বললেন, হয় গো হয়, তেমন তেমন দেবতা হলে মানুষের রক্তে তুষ্ট হয়। সে আমাদের চেনা কোনো দেবদেবী নয়। এই তোমাদের মা শীতলা, মা দুর্গা, মা কালী এরা নন। সে দেবতা অন্ধকারের ভিতর থেকে উঠে আসা দেবতা, অন্ধকারের দেবতা। আমরা বুঝলাম একটা গল্প হয়তো ঝুলি থেকে বেরোলেও বেরোতে পারে, তবে তার জন্য উপযুক্ত উৎকোচ লাগবে। চোখের ইশারায় বুড়ো আমাকে শিবু কাকার কাছে যেতে বলল। আমিও দেরি না করে দরজা টপকে দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। আজ দোকান প্রায় ফাঁকাই, কেবল 2-1 খদ্দের এসেছে চপ নিতে। ফুটন্ত তেলে চপগুলো এখনো ড্রাইভ মারছে বলে ওরা কড়াইয়ের দিকে হাঁ করে তাকিয়ে অপেক্ষা করছে। আমি শিবু কাকাকে বললাম, আরে তাড়াতাড়ি খদ্দেরগুলো ছেড়ে চলো তো, আর জ্যাঠার ঝুলি থেকে মনে হচ্ছে গল্প বেরোবে। আর খান 6 চপ আর চা নিয়ে এসো। আমি 1 প্যাকেট গোল্ড ফ্লেক নিয়ে গেলাম, খাতায় লিখে রেখো। শিবু কাকা ইতিবাচক মাথা দোলালো। আমি ফিরে এলাম ঘরে। কিছুক্ষণ পরে শিবু কাকা চা আর চপ মুড়ি নিয়ে ঘরে ঢুকলো। আমরা আবল তাবল গল্প করছিলাম। ইতিমধ্যে সবার একটা করে সিগারেট ফোঁকা হয়ে গেছে। আমরা সকলে নড়ে চড়ে বসলাম। সবার হাতে হাতে চায়ের ফান উঠে এলো। প্রত্যেকের দৃষ্টি এবার ভবানী জেঠুর দিকে নিবদ্ধ। তিনি আয়েশ করে পা দোলাতে দোলাতে ফস করে একটা দেশলাই জ্বালিয়ে সিগারেট ধরালেন। তারপর একরাশ ধোঁয়া ছেড়ে মনে মনে গল্পটা গুছিয়ে তিনি বলতে শুরু করলেন। আমরা 4 জন প্রাণী ডুবে গেলাম গল্পের মধ্যে। আজ আমার কর্মজীবনের কোনো ঘটনা বলবো না, ওসব তোমরা অনেক শুনেছো। আজ বলবো আমার খুব চেনা একজনের ঘটনা। তাকে আমি যেমনভাবে চিনি, অন্য কেউ তাকে হয়তো এতটা ভালোভাবে চেনে না। তা সে যাকে, গল্পটা শোনো। ঘটনাটা সুন্দরবনের মধ্যে এক গ্রামের। গ্রামটার নাম ডাহুকপুর। এককালে সেখানকার চড়ায় অনেক ডাহুক পাখি, বা তোমরা যাকে ডাক পাখি নামে চেনো, সেগুলো দেখতে পাওয়া যেত। সেই থেকেই ওই গ্রামের অমনধারা নাম হয়েছিল কিনা জানি না। হ্যাঁ, তো মূল ঘটনায় ফিরি। এই ডাহুকপুর গ্রামের দক্ষিণ দিকে এক বিশাল মাঠ আছে। আগে সেখানে বিরাট জঙ্গল ছিল, কিন্তু কালের নিয়মে সেই মাঠের সব গাছ মরে গিয়ে এখন ন্যাড়া মাঠে পরিণত হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো, সেই বিখ্যাত মাঠের মাঝে একটা ভগ্নপ্রায় মন্দির আছে। চূড়োটা ভেঙে পড়েছে অনেক দিন। বেশ কিছু জায়গা থেকে পাথর খুলে এসে মন্দিরের আশেপাশে ইতিউতি পড়ে রয়েছে। তার উপর লতাগুল্ম জন্মেছে। তবে মন্দিরের যেটুকু অংশ ওই লতাগুল্মর আগ্রাসন থেকে রক্ষা পেয়েছে, তা দেখলে বোঝা যায় মন্দির গাত্রে বিভিন্ন রকমের রিলিফ খোদাই করা। তবে সাধারণত আমরা মন্দিরের গায়ে যেরকম দেবদেবীদের ছবি, পৌরাণিক কথা ইত্যাদি খোদাই করা দেখতে পাই, সেরকম নয়। এই ছবিগুলো অনেকটা হরফের মতো, যেন মনে হয় মন্দিরের গায়ে কোনো মন্ত্র খোদাই করেছিলেন তৎকালীন ভাস্করেরা। আর মন্দিরের একেবারে ধার ঘেঁষে যাওয়া বারণ ছিল। আগে মন্দিরের চারপাশে একটা প্রাচীর ছিল। তখন লোকজন ওই প্রাচীরের বাইরে দিয়েই যাতায়াত করত। তবে বহুকাল হলো সে প্রাচীর রক্ষা পেয়েছে, আর এখন কোথাও তার নাম ও নিশান দেখা যায় না।
ওই মাঠের নামটাও ভারী অদ্ভুত, জানিস? শুনলে তোদেরও চোখ কপালে উঠবে। মাঠটার নাম নরবলির মাঠ। শুনে আমরা চমকে উঠলাম। চাটুজ্জে মশাই একবার আমাদের দিকে কৌতুকপূর্ণ দৃষ্টিতে চাইলেন, যেন তিনি জানতেন আমাদের মুখের ঠিক এমনটাই অভিব্যক্তি হবে। কি হে, শখ লাগলো? বলেছিলাম না? তারপর শোন, মন্দিরটাকে বানিয়েছিল সঠিকভাবে জানা যায় না, তবে শোনা যেত সেখানে নাকি কোনো অলৌকিক শক্তির বাস আছে। অনেকবার অনেক রকম খারাপ ঘটনা ঘটেছে, তাই গ্রামবাসীরা ওই ঘরের থেকে তফাৎ রেখে চলাফেরা করে। আরও কিছু জানাও না জেঠু, ওই মন্দিরটা আসলে আমার মনে অনেক আগ্রহ তৈরি করেছে। আরে রোসো রোসো, বলতে যখন শুরু করেছি তখন তো সবটাই শুনতে পাবে। তো হয়েছে কি, নান্টু আর ওর দিদি কমলা রোজ বিকেলে সেই মন্দিরের পাশ দিয়েই পড়তে যায় বিমল মাস্টারের বাড়িতে। এমনই এক শনিবার বিকেলে তারা নিজেদের মধ্যে গল্প করতে করতে পড়তে যাচ্ছিল। দিদি, নদীতে খুব মাছ উঠেছে রে, একদিন যাবি নাকি? হ্যাঁ তো, গেলেই হয়, কিন্তু মা খুব বকবে রে। একদিন লুকিয়ে লুকিয়ে যাব, বুঝলি? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। আচ্ছা, আজকে মাস্টারমশাইয়ের পড়াটা হয়েছে? হ্যাঁ রে, কটা অঙ্ক পারেনি, বাকি সব হয়ে গেছে। তোর? হ্যাঁ, আমি সব করেছি, নইলে পিঠে তো বেত পড়বে। গল্পের ঘোরে কখন যে সেই মন্দিরের একদম সামনে এসে পড়েছিল তারা খেয়াল করেনি। আর যখন খেয়াল হলো ততক্ষণে নান্টু সেই মন্দিরের 1 হাত দূরত্বে দাঁড়িয়েছিল মাত্র। দিদির সাথে কথা বলতে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ নান্টু একটা শব্দ পেয়ে চুপ করে যায়। শব্দের উৎসমুখ খুঁজতে গিয়ে চারপাশে ঘাড় ঘুরিয়ে দেখে কখন যেন সেই মন্দিরের সামনে চলে এসেছে। একটা হিম শীতল ভয় তার শরীরকে অবশ করে দেয়। মন্দিরের বন্ধ দ্বারের কয়েক হাত দূরে সে জড় ভরতের মতো দাঁড়িয়ে থাকে। এদিকে কথা বলতে বলতে কমলা তখন কিছুটা এগিয়ে এসেছে। নান্টুর প্রত্যুত্তর না পেয়ে সে পাশে তাকিয়ে দেখে নান্টু নেই। পিছনে তাকাতেই সে নান্টুর অবশ শরীরটা দেখতে পায়। দৌড়ে এসে তাকে টেনে ধরে রাস্তার ওপাশে চলে যায়। তারপর বলে, ভাই ভাই ভাই, তোর কি হলো রে? এই ভাই, এই ভাই। কমলা নান্টুর কাঁধ ধরে ঝাঁকাতেই সে যেন অতল নিদ্রা থেকে জেগে ওঠে। তারপর নিজেকে ধাতস্থ করে বলে, এই দিদি, এটা কি শুনলাম রে? হ্যাঁ, তুই শুনতে পেয়েছিস? হ্যাঁ, তুই শুনলি? কই, কিছু শুনিনি তো। তুই আবার কি শুনলি? আর তুই ওই মন্দিরের সামনে দাঁড়িয়ে ওরকম ভ্যাবলার মতো তাকিয়েছিলি কেন? দিদি, ওই ঘরে কারা যেন কথা বলছিল। হ্যাঁ রে দিদি, আমি স্পষ্ট শুনলাম। তখনই তো খেয়াল করলাম যে আমরা এই মন্দিরের কাছে এসে গেছি। তুইও তো খেয়াল করিসনি। আমি ওই শব্দ শোনা মাত্র কেমন যেন হয়ে গেলাম। মনে হলো যেন কেউ আমার ভেতর থেকে কথা বলার শক্তিটুকু কেড়ে নিল। আমি দেখলাম তুই যেন মনে মনেই কথা বলতে বলতে এগিয়ে গেলি। আমি কত ডাকলাম তোকে, কিন্তু তোর মুখ থেকে ওই একটা আওয়াজ বেরোলো না। এবার কি হবে? কি আবার হবে? এখানে না দাঁড়িয়ে থেকে চল, পড়তে চল, সন্ধে হয়ে এলো। নে, পা চালা। বিমল মাস্টারের বাড়ি গিয়ে নান্টুর আর পড়ায় মন বসছিল না। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12। একদিকে তাকিয়ে শুধুই কি যেন ভেবে চলেছিল সে। বিমল মাস্টার নান্টুকে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করলো, কিরে নান্টু, রোজ তো বেশ ভালো মুডেই থাকিস, আজ এত চুপ কেন রে? কি হয়েছে? তুই এত কি ভাবছিস? হ্যাঁ, পড়া হয়নি নাকি? আজ একটা ঘটনা হয়েছে মাস্টার মশাই। জানি না বললে বিশ্বাস করবেন কি না। অবশ্য আমার দিদি মানতে চাইছে না তো। আচ্ছা, কি হয়েছে বলবি? আজ ওই গলা কাটার মাঠের ওই মন্দিরে একদম সামনে
অজান্তেই চলে গেছিলাম মাস্টার মশাই। তারপর নান্টু ভালো করে সবটা বলতেই বিমল মাস্টার বলল, দূর দূর, যত সব বাজে কথা। ওই মন্দিরকে ঘিরে যা ঘটনা কানে আসছে সব গুজব। ও আমি কিচ্ছু মানি না, বিশ্বাস কর, কখনোই কিছুই নেই। তুই মিথ্যে ভয় পেয়েছিলি। তবে আমি যে শুনলাম ওই ঘরে আর আশেপাশে তো কোনো লোক ছিল না। তবে ওহো, ওটা তোর মনের ভুল। তুই এতদিন বিভিন্ন গাল গল্প শুনেছিস, তাই তোর অবচেতন মনে ওসব ভেবে নিয়েছে। আসলে পুরোটাই হ্যালুসিনেশন। হ্যাঁ, এইসব বাদ দে তো এখন, চল পড়াই মন দে। আচ্ছা মাস্টার মশাই, আপনি নয় মানেন না, তবে গুজবটা তো জানেন নিশ্চয়ই। হ্যাঁ, যা রটে তার কিছুটা তো বটে। আমি তো এটাও ভালো করে জানি না যে ওই ঘর নিয়ে আসলে কি গল্প আছে। আর জানতে হবেও না, নে অনেক হয়েছে, এবার বই খোলতো। নান্টু আর কিছুই বলল না। বুঝতে পারলো মাস্টার মশাই এই নিয়ে আর কোনো কথা বলবেন না। এরপর টিউশন শেষ হলেই নান্টু চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ বাড়ি ফেরার সময়ও আবার সেই মাঠের পাশ দিয়েই যেতে হবে তাদের। ভেবেই তার বুক কাঁপছিল। মাস্টার মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আর একটা কথাও বলছিল না নান্টু। তার দিদি কমলা তাই দেখে বলল, কিরে ভাই, তুই চুপ করে গেলি কেন? তুই কি এখনো ওসব? তা কি করবো রে দিদি, যা শুনলাম তা তো আর মিথ্যে নয়। তোরা শুনলে তোরাও হয়তো আমারই মতো। নে তাড়াতাড়ি চল, রাত হয়ে আসছে। ওই মন্দিরটা পেরোলে এবার বাঁচা যায়। বাবালি, রাম 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 রাম। দুজনেই আর একটাও কথা না বলে তাড়াতাড়ি এগিয়ে যেতে গেল সেই রাস্তা ধরে। আর এক সময় আবার এলো সেই গলা কাটার মাঠের পুরো মন্দির। এবার কিন্তু সেই ঘরের থেকে যতটা সম্ভব দূরে ওরা হাঁটছিল। তবে এর পরেও নান্টু কিসের যেন একটা শব্দ পেয়ে দাঁড়িয়ে গেল। এই দিদি, দিদি, এই দিদি, ওই ঘরে কেউ একটা কাঁদছে রে। ওই যে শোন, এই দিদি, শুনতে পাচ্ছিস? কি বলছিস ভাই? না, আমি তো কই কিছুই। তাড়াতাড়ি চল এখান থেকে, আর দাঁড়াস না। চল ভাই, চল। কমলা নান্টুর হাতটা শক্ত করে ধরল। তারপর দুজনেই দৌড়তে লাগলো। তবে দৌড়তে দৌড়তে ওরা আবার ওই মন্দিরের কাছেই এসে পড়ল। কি হচ্ছে? আমরা আবার এইখানেই এলাম কি করে? দিদি, আমার তো মনে হচ্ছে বিকেল থেকেই গন্ডগোলটা শুরু হয়েছে। ইস, কেন যে তখন এখানে এলাম আমরা, কেন যে আমরা খেয়াল করিনি। গুজব হোক বা সত্যিই হোক, তবে ওই মন্দিরের ধার দিয়ে যাওয়াটা সত্যি আমাদের উচিত হয়নি রে, সত্যি উচিত হয়নি। তবে এবার কোন দিকে যাব ভাই? 5 বার দৌড়ে তো সেই একই জায়গায়। দিদি, ওই যে শোন, কারা যেন কাঁদছে ভেতরে। ওরে বাবা, আমাকে ভয় লাগছে রে দিদি, এখান থেকে তাড়াতাড়ি চ। তবে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না ভাই। কিন্তু তুই যখন বলছিস, তবে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? এই বলে ওরা দুজনে আবার দৌড়তে লাগলো। তবে অনেকটা দৌড়েও ঘুরে ফিরে আবার সেই কুঁড়ে ঘরের কাছেই এসে দাঁড়িয়ে গেল। এবার গা হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল ওদের। আমরা কি আজ এখান থেকে বেরোতে পারবো না রে দিদি? কেন হচ্ছে বলতে এরকম বারবার? এবার সেই সম্মিলিত কান্নার শব্দ কমলা পেল। ঠোঁট কাঁপতে কাঁপতে ও বলল, ভাই রে, কি শুনছি? এবার কে বাঁচাবে আমাদের? এখানে তো কাউকেই দেখছি না। তুই তো বজরংবলীর ভক্ত, ওনাকে স্মরণ কর না রে দিদি, একমাত্র উনিই রক্ষা করতে পারেন আমাদের। কমলা এবার এক মনে হনুমান চালিসা জপ করতে শুরু করলো। তারপর ভাইয়ের হাত ধরে সামনের দিকে এগোতে গেল। তখনও সেই ঘর থেকে কান্নার শব্দ আসছিল, কিন্তু কিছু দূর যেতেই সেই কান্নার শব্দ আর শোনা গেল না।
যেন অতৃপ্ত আত্মা এবার শান্ত হলো। কমলা আর নান্টু সঠিক পথ ধরে তাদের বাড়িও পৌঁছে গেল। তবে সেদিনের পর থেকে ওরা আর বিমল মাস্টারের বাড়ি পড়তে যায়নি। প্রায় 1 সপ্তাহ অপেক্ষা করে আবার এক শনিবারেই বিমল মাস্টার নান্টুদের বাড়ি এলেন। নান্টুর মা প্রভা দেবী মাস্টারমশাইকে দেখে ব্যস্ত হয়ে উঠলেন। আরে মাস্টারমশাই যে, আসুন আসুন, ভেতরে আসুন। নাট্টু আর কমলা ভালো আছে তো বৌদি? 1 সপ্তাহ ক্লাস করতে এলো না? হ্যাঁ মাস্টারমশাই, ওরা ভালো আছে। এই তো ঘরেই আছে, আপনি ভেতরে চলুন না। নান্টু আর কমলা ঘরের মেঝেতে চাটাই পেতে বই পড়ছিল। বিমল মাস্টার ভিতরে যেতেই ওরা মুখ তুলে তাকালো। কিরে, এতদিন যাসনি কেন তোরা? আসুন মাস্টারমশাই, এই যে এই মোড়াটায় বসুন। আপনারা কথা বলুন না, আমি চা জল খাবার আনছি। আরে না না বৌদি, আমি খেয়ে এসেছি, খালি একটু জল দিন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। কিরে, বললি না তো টিউশনে আসছিস না কেন? নান্টু, আমাকে দেখে ভয় পেলি মনে হচ্ছে যে। হ্যাঁ না না মাস্টার মশাই, ভয় পাইনি তো, তবে পড়তে যাওয়ার কথা শুনে ভয়টা লাগছে। এই আবার এমন কথা? ক্লাসে ভয়? কই, আমি তো তোদের কখনো বকাঝকাও করি না, আর অন্য মাস্টারদের মতো মারিও না, তবে আবার ভয় কি রে? আসলে মাস্টারমশাই, ওই গলা কাটার মাঠে সেদিন। গলা কাটার মাঠে আবার কি হয়েছে রে? হ্যাঁ, বিমল মাস্টারকে সেদিনের সব কথা জানালো কমলা। সব শুনে উনি বললেন, আচ্ছা, তো এই জন্যই তোরা এতটা ভয় পেয়ে আছিস যে পড়তে যাচ্ছিস না। অবশ্য যা ঘটেছে তাতে ভয় পাওয়াই স্বাভাবিক, একটু সাবধানে যেতে হতো ওখান দিয়ে, বুঝলি? আরে তোরা তো আর নতুন নয়, জানিস তো কি ভয়ঙ্কর জায়গা ওটা, মানে ওই মন্দিরের চত্বরটা আর কি। কিন্তু ওই মন্দিরটা কেন এত ভয়ঙ্কর মাস্টারমশাই? কি রহস্য আছে এর পিছনে? আসল ঘটনাটা তো কেউই জানি না। কেউ কেউ বলে তখনকার জমিদার কন্দর্প নারায়ণের আমলে নাকি ওখানে নরবলি হতো। হ্যাঁ। ওরে বাবা, নরবলি? মানে মানুষকে বলি দেওয়া হতো মাস্টার মশাই? কি ভয়ঙ্কর! হ্যাঁ রে হ্যাঁ, তবে সবই শোনা কথা। তবে নরবলি কেন দেওয়া হতো মাস্টারমশাই? শাস্তির জন্য? দেখ মা, এত আমি জানি না, আর সত্যি বলতে এই ঘটনার সেরকম কোনো প্রমাণও নেই। কাজেই প্রমাণ না থাকলে তার সত্যতাও নেই। ভালো করে না জেনে কি করে বলি বলতো? তবে হ্যাঁ, ওই ঘরে কিছু একটা গন্ডগোল তো আছেই, এটা একেবারে নিশ্চিত, বুঝলি? মাস্টারমশাই, আপনি তাহলে সবটাই মানেন? তাও সেদিন আমাদের বললেন। তো কি বলবো, নয়তো তোরা আরো ভয় পেতিস। কতবার কত কাণ্ডই যে হয়েছে ওই মন্দিরে, আর তোদের সাথেও যা হলো, এতে আবারও প্রমাণ হয়ে গেল যে ওখানে অশরীরীর উৎপাত আছেই, আর তাদের কান্নাই তোরা শুনেছিস। হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, আর সেই কান্না যে কি ভয়ঙ্কর তা বর্ণনা করতে পারবো না, শুধু আমি আর ভাইই জানি। তবে কত কাণ্ড বলতে কি কি হয়েছে মাস্টারমশাই? আমরা তো ছোট, তাই কেউ সেভাবে কিছুই বলে না, তাই আপনার কাছে জানতে চাইছি। বলতে পারি, তবে ভয় পাবি না তো? এমনিতেই এত ভয় পেয়ে আছিস, আবার নতুন করে ভয় জাপটে না ধরে তোদের, বিশেষ করে ওই নান্টুকে। নান্টু কাঁপা গলায় বলল, ভয় তো একটু পাবোই মাস্টার মশাই, তবে শুনতে চাই। আর এখন তো সকাল, ও আমি ঠিক সামলে নেব। বাহ, খুব ভালো বললি। তবে সকাল মানেই যে ভয় নেই তা কিন্তু নয় বাবা।
সকালেও কিন্তু আমাদের চারপাশেই থাকে ওরা। তবে ওদের শক্তি কম থাকার কারণে ওরা আমাদের জানান দিতে পারে না ওদের উপস্থিতি। হ্যাঁ, হয়তো হয়তো এখনো কেউ থাকতে পারে। আরে হতে পারে তারা এখনো আমাদের কথা শুনছে। হ্যাঁ, তবে তবে এখন সূর্যের আলোতে ওরা ক্ষমতাহীন, তাই আমরা ওদের অনুভব করতে পারি না, বুঝলি? হ্যাঁ। এসব কি বলছেন মাস্টার মশাই? আমার খুব ভয় ভয় করছে, ভয় করছে আমার। ভয় পাওয়ানোর জন্য বলছি না বাবা, যেটা সত্যি সেটাই বলছি। আমি রীতিমতো পড়াশোনা করি এই বিষয় নিয়ে। হ্যাঁ, আসলে এই অলৌকিক বিষয়টার প্রতি আমার আগ্রহ চূড়ান্ত। ভূত প্রেতের বহু গল্পের বই তো পড়েইছি, তবে সেইগুলো তো গল্প মাত্র। যদিও গল্পের অবতারণা তো করা হয় এই জাগতিক জগতের বিষয় নিয়েই। হ্যাঁ, এই কাজেই সেসবের তো কিছু সত্যতা থাকবেই। এছাড়া প্রেত চর্চার বহু বই আছে আমার কাছে, যেগুলো থেকে অনেক তথ্য পেয়েছি। আর সেই ভিত্তিতেই যাকে এইসব কথা থাক বড়, শুধুই তোদের ভয় দেখাতে চাই না। না না মাস্টার মশাই, আমরা ভয় পাবো না। আপনি আপনি বলুন না যেটা বলছিলেন। আর নান্টুও তো বলল যে ও শুনতে চায়। তবে বেশ, তবে শোন, ওই মন্দিরের পাশ দিয়ে আমরা গ্রামের লোকেরা তো ভুল করেও হাঁটি না। তবে অনেক সময় গ্রামের লোকেদের অনেক আত্মীয়ই বাইরের থেকে এখানে আসে। তখন তাদের যদি বিষয়টা জানা না থাকে, বা এই ধর ভুলবশত যদি আমরা ওদের জানাতে ভুলে যাই, তবে তো ওরা কৌতূহলবশত ওই মন্দিরের কাছে যায়। বা অনেকেই আবার অন্যমনস্ক হয়ে পথ চলতে চলতে ওই মন্দিরের চত্বরে এসে পড়ে, ঠিক যেমন তোদের সাথে ঘটেছিল। তখনই ঘটে না বিপদ। একবার শহর থেকে এক যুবক গ্রামে এসেছিল কোনো কাজে। ওই মন্দিরের অভিশাপের বিষয়টা তার জানার কথা নয়, আর ঘটনাচক্রে তাকে কেউ বলেওনি। তো একদিন ওই মাঠের ধার দিয়েই যাচ্ছিল সে। হাঁটতে হাঁটতে ওই মন্দির তার চোখে পড়ে। মাঠের মাঝে অমন একটা মন্দির দেখে তার কৌতূহল হয়, বুঝলি। সে মন্দিরের দরজা খুলে ভিতরে ঢুকতে যায়। ভাগ্যক্রমে এক রাখাল ওই সময় মাঠের দিক দিয়ে গরু নিয়ে ফিরছিল। সে ছেলেটি মন্দিরে ঢুকতে যাচ্ছে দেখে তখন চিৎকার করে ডাকে। অনেক ডাকাডাকির পর ছেলেটি তার ডাক শুনতে পেয়ে চলে আসে তখনকার মতো। কিন্তু আসার পর থেকেই ছেলেটি কিরকম যেন অদ্ভুত আচরণ করতে থাকে। রাতের বেলা খুব সম্ভবত সেই আবার ওই মন্দিরে যায়। পরদিন সকালে ওই মন্দিরের লাগোয়া চাতালটায় তার মুন্ডহীন ধর পায় এলাকার মানুষ। মাথাটা কেউ যেন নিপুণ হাতে কেটে নিয়েছে, আর সেই স্থানে চাপ চাপ রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছিল। এবার ভয়ে ঢোক গিলতে লাগলো নান্টু। কমলার চক্ষুও যেন ছানা বড়া হয়ে গেছে। কিছুক্ষণ দুই ভাই বোনের মুখেই কোনো কথা নেই। তারপর কমলা বলে ওঠে, থাক মাস্টার মশাই, আর ভালো লাগছে না শুনতে এসব। এবারে অন্য কিছু বলুন। তোরাই তো শুনতে চেয়েছিলি, নয় কি আর বলতাম। যাই হোক, ঘটনার পর থেকে ওই মাঠে ছেলেরাও আর খেলতে যায় না। কেবলই ওই রাস্তাটুকু দরকারে যা ব্যবহার করা, যেমন তোরা আমার বাড়ি আসতিস। ইস, আমি যদি একবার তোদের ওরকম খোলাখুলি ভাবে এগুলো বলে দিতাম, তাহলে হয়তো তোরা আবার সাবধান হয়ে যেতিস। যাকে শোন, এবার থেকে আমি বরং তোদের ঘরে এসে পড়িয়ে যাব। পড়াশোনা তো করতে হবে বাবা, সামনে স্কুলের পরীক্ষা, পড়াই তো ফাঁকি দেওয়া যাবে না। হ্যাঁ, তোরা না আসিস, আমি আসতেই পারি, কি ঠিক আছে তো? হ্যাঁ। কমলা আর নান্টু খুশি হয়ে মাথা নাড়ল।
বেশ বেশ, তবে কাল থেকে আমি ওই 8টায় পড়াতে আসবো। হ্যাঁ, তোরা তৈরি থাকিস। এখন উঠলাম। আর ওই ঘটনাটা ভুলে যা, বুঝলি? দেখ, যতই ভাববি ভয় আরো চেপে বসবে দেখবি। এই বলে বিমল মাস্টার চলে গেল। তবে ঘটনাগুলো নান্টুর মনে বড্ড প্রভাব ফেলেছিল। সেদিন রাতেও কিছুতেই ঘুমোতে পারছিল না। অর্ধেক রাতে ঘুম ভেঙে কমলা দেখলো নান্টু জেগে বিছানার ওপর বসে আছে। কি রে ভাই, এখনো এখনো জেগে আছিস যে? ঘুম আসছে না রে দিদি, ভয় লাগছে খুব। কিন্তু এখানে কিসের ভয়? ভয় তো ওই মন্দিরের কাছে। আমরা তো আর ওই মাঠের থেকে কোনোদিনও যাব না। তবে আর কাল থেকে তো মাস্টার মশাইও পড়াতে আসছে, আর তো কোনো চিন্তাই নেই। শুধুই আর ওসব মনে রাখিস না ভাই, ভুলে যা আর ঘুমিয়ে পড়ে বার। নে শো, আমি তোর মাথায় বিলি কেটে দিচ্ছি। কমলা যাই বলুক না কেন, নান্টুর মনে যে সেই দিন থেকেই ভয়টা এমনভাবে চেপে বসে গেছে, এর থেকে আর কিছুতেই সে বেরোতে পারছে না। আর বিমল মাস্টারের কথাগুলো শোনার পর থেকে তো আরো জাঁকিয়ে বসেছে সেই ভয়। ঘুমানোর চেষ্টা করে চলেছিল নান্টু, তবে না, কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছিল না সে। তবে একসময় চোখ বুজে এলো তার, আর চোখ বুঝতেই কাকে যেন দেখল সে, এক কঙ্কালসার মহিলা, যে তার দিকেই হাত বাড়িয়ে এগিয়ে আসছে, তার গলাটা টিপবে বলে। কাছে আসতেই নান্টু দেখল মহিলার মাথা আর গলার মাঝখানে কিছু অংশ ফাঁকা, আর চারপাশে চাপ চাপ শুকনো রক্ত। নান্টু ধরফড়িয়ে উঠে বসল। দরদর করে ঘামতে লাগলো নান্টু। মনে মনে বলে উঠল, কি দেখলাম আমি? কে ছিল ওটা? এমন সময় হঠাৎই তার কানে ভেসে এলো এক চাপা কান্না। ভালো করে শুনে ওর মনে হলো এটা সেই দিনের ওই মন্দির থেকে যে কান্নার শব্দ পেয়েছিল, একেবারে সেই রকম কান্না। সারা গায়ে এবার কাঁটা দিয়ে উঠল নান্টুর। একবার ভাবলো বাইরে গিয়ে দেখবে কি ব্যাপার, তবে সাহস হলো না। ওদিকে কান্নার শব্দের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। ঢোক গিলে চলেছিল নান্টু, বুক ধরফর হয়েই চলেছে তার। তাই আর নিজেকে সামলাতে না পেরে তাড়াতাড়ি দিদিকে ডাকলো সে। দিদি, দিদি, এই দিদি, ওঠ না দিদি। হ্যাঁ, কি হয়েছে? এখনো ঘুমোসনি? একটা কান্না শুনতে পাচ্ছিস? ভালো করে শোন। কমলা কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে শোনার চেষ্টাই করছিল, তবে কিছুই শুনতে পেল না সে। ভাই, আমার মনে হয় তুই সেই দিনের বিষয়টা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছিস না, তাই তোর কানে এসব। বিশ্বাস কর, কোনো কান্নার শব্দ কিন্তু আমি পাচ্ছি না, সব তোর মনের ভুল। কিন্তু দিদি, আমি ওকে দেখলাম, আর তারপরেই তো কান্নার শব্দ। ভাই বিশ্বাস কর, তোর অতিরিক্ত চিন্তার ফল এটা। চোখটা বন্ধ করে এবার ঘুমোতো। নান্টু আর কিছুই বলল না। বুঝতে পারলো যে সে যেহেতু ওই ঘরের গা ঘেঁষে গিয়েছিল, তাই কেবল তার সাথেই হয়তো এসব হচ্ছে। ওদিকে কান্নার শব্দ ততক্ষণে থেমে গেছে। তবে যদি আবার চোখ বুঝলে সেই মহিলাকে দেখে, এই ভয়ে আর সারা রাত চোখ বুঝতে পারল না সে। সকালে উঠে দিদিকে সেই মহিলার বিকট রূপের বর্ণনা দিতেই কমলা আবারও বিষয়টা উড়িয়ে দিতে চাইল। এবার নান্টু একটু রেগে গিয়ে বলল, আসলে দিদি, তুই তো এগুলো মানবি না, এটা স্বাভাবিক, কারণ তোর সাথে তো আর এসব হচ্ছে না, তাই না? আর কেনই বা হবে? ভুলটা তো আমি করেছিলাম, তাই তো শুধু আমার সাথেই। রাগ করছিস কেন ভাই? দেখ, এসব নিয়ে পড়ে থাকলে তো হবে না, বল। তোকে সবটা ভুলতে হবে তো নাকি? ভুলতে চাইছি তো দিদি, তবে পারছি কই। তুই চেষ্টা কর, ঠিক পারবি। আর আমি তো আছি তোর সাথে। নান্টু ভালোই বুঝতে পারছিল তার দিদি তাকে যাই বলুক না কেন,
তার সাথে যেটা হচ্ছে বা হতে চলেছে বিষয়টা এতটা ফেলনা নয়, আর সময়ের সাথে সাথে হয়তো তার দিদিও এটা বুঝতে পারবে। তবে মুখে কিছুই বলল না, সে চুপ করে রইল। সকালে বিমল মাস্টার পড়াতে আসতেই নান্টু তাকে রাতের সব কথা বলল। সব শোনার পর বিমল মাস্টার কথাটার উত্তর না দিয়ে কেমন যেন এড়িয়ে গেল। আচ্ছা, এখন আর এসব কথা না, বই খুলতো। 1 সপ্তাহ পড়ানো হয়নি, বলি সেটা খেয়াল আছে কি? হ্যাঁ। নান্টুর কেমন যেন মনে সন্দেহ হলো। সে জিজ্ঞেস করলো, মাস্টারমশাই, আপনি তো এড়িয়ে যাবার মানুষ নন, তবে আমার জন্য মনে হচ্ছে এই বিষয়ে আপনি কিছু জানেন। কি 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 আবার জান? যা জানি সব তো বলেই দিয়েছি তোদের। এখন আর 7 সকালে ও সব অলৌকিক কথাবার্তা বলিস না তো, ভালো লাগছে না। নেই, এবার বাংলা বইটা খোল। নান্টু আর কিছু না বলে বইটা খুলল। বিমল মাস্টার পড়াতে পড়াতে কেমন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছিল বারবার। সেটা শুধুই নান্টু নয়, কমলাও খেয়াল করলো। আর একটা সময় কমলা বলেই উঠল, মাস্টার মশাই, আপনি এত কি ভাবছেন? কিছু কি হয়েছে? হ্যাঁ শোন, আজ আমি উঠলাম, হ্যাঁ একটু কাজ আছে বুঝলি, কাল সকালে আবার এই সময় আসবো, ঠিক আছে? নান্টু আর কমলা দুজনেই আশ্চর্য হয়ে শুধুই তাকিয়ে রইল তাদের মাস্টার মশাইয়ের দিকে। উনি চলে গেলে নান্টু তার দিদিকে বলল, এই দিদি, কি হয়েছে বলতো? মাস্টারমশাই এড়িয়ে গেল কেন? আমিও তো সেটাই ভাবছি রে। কিছু তো একটা গন্ডগোল আছেই জানিস, তবে কি সেটা বুঝবো কি করে? সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমোচ্ছিল নান্টু। কমলা কোনো এক বন্ধুর বাড়ি গিয়েছিল। বিকেল হতেই মায়ের ডাকে ঘুম ভাঙল নান্টুর। ওরে নান্টু, নান্টু ওঠ বাবা, ওঠ রে, সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে মা? এভাবে বলছো কেন? মাস্টার মশাই, মাস্টার মশাই আর নেই রে। কি যে হলো, কেন হলো? এত ভালো মানুষটা আমি তো ভাবতেই পারছি না। নান্টুর মুখ থেকে যেন আর কোনো কথাই বেরোচ্ছিল না। বাক রুদ্ধ হয়ে গিয়েছিল ও। মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে রইল, তারপর মাকে জিজ্ঞেস করলো, কিন্তু কি হয়েছিল মা? আজকে সকালেই তো সব ঠিক ছিল। সেটাই তো কেউ বুঝতে পারছে না। সুস্থ মানুষটা হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে। ইস, আমাকে যেতে হবে মা, একবার শেষ দেখাটা দেখে আসি। দিদি ফিরলে বলবে মাস্টারমশাইয়ের বাড়িতে চলে আসতে। আর হ্যাঁ, দেরি হতে পারে কিন্তু, হ্যাঁ ফিরতে চিন্তা করো না। ওরে, একা একা যাবি? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস বাবা। নান্টু তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। তবে মাঠের কাছে পৌঁছতেই দাঁড়িয়ে গেল সে, কারণ বেশ ভিড় জমেছে সেখানে। সেই ভিড় টেলে সামনে যেতেই সে থমকে গেল। দেখল রাস্তার উপর শুয়ে আছেন তার মাস্টার বিমল ঘোষ। সামনে গিয়ে তাকে ছুঁয়ে দেখতেই 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল নান্টুর। নিথর দেহটা দেখে সত্যি বোঝার উপায় নেই যে তাতে আর প্রাণ নেই। তবে সে ভেবেছিল মাস্টার মশাই হয়তো তার বাড়িতেই মারা গেছেন। পাশে বসে থাকা মাস্টার মশাইয়ের ছেলেকে সে জিজ্ঞেস করলো, দাদা, কখন হলো এসব আর কিভাবে? তখনই নান্টু খেয়াল করলো বিমল মাস্টার মন্দিরের সেই চাতালের সামনে পড়ে আছেন। ভয়ে যেন সারা শরীর কেঁপে উঠল তার। আর কিছুই বলল না সে। বুঝতে পারলো হোক বা না হোক, এই মৃত্যুর সাথে এই অভিশপ্ত মন্দিরের কোনো সম্পর্ক আছে। বিমল মাস্টারকে ঘরে নিয়ে যাওয়া হলো। তারপর কিছুক্ষণের মধ্যেই তার নিথর দেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তার 2 ছেলে ও গ্রামের কিছু লোক। নান্টুর 15 বছর বয়স এখন, যথেষ্ট বড়। তাই সে শ্মশানে যেতে চাইলে কেউ আর তাকে বাধা দিল না। তবে শ্মশানে দাহকর্ম শেষ হতে বেশ রাত হয়ে গেল। বিমল মাস্টারের বাড়ি ফিরে নান্টু দেখল তার দিদি কমলা সেখানে বসে আছে। ভাই, এবার বাড়ি চল, ওদিকে মা চিন্তা করছে যে। দিদি, এত রাতে ফিরবি না? মানে ওই মাঠের পাশ দিয়ে যেতে না আমার মন চাইছে না জানিস। তাহলে কি করবি? থেকে যাবে বলছিস?
দাদাদের যদি অসুবিধা না হয় বলে দেখি না একবার। কিছু আর বলতে হলো না ওদের। বিমল মাস্টারের বড় ছেলে শোভন এসে বলল, এ নান্টু, শোন, তোরা আজকে আর এত রাতে বাড়ি যাস না, এখানেই থেকে যা। নান্টু যেন শান্তির নিঃশ্বাস ছাড়ল। শোভন এক বাটি মুড়ি আর জল নিয়ে এসে ওদের বলল, ভাই আর কিছুই নেই এই মুহূর্তে, এটাই একটু কষ্ট করে খেয়ে নে তোরা। আসলে আজ তো রান্না হয়নি। যাই হোক, ওই যে শতরঞ্চি রাখা আছে ওখানে, ওটা পেতে ঘুমিয়ে পড়িস, কেমন? কি হলো বলতো দিদি? মাস্টারমশাই হঠাৎই এভাবে চলে গেলেন, আর ওই মন্দিরের কাছেই বা কেন? তোর কি মনে হয় বলতো? ব্যাপারটা কি নেহাত কাকতালীয় নাকি? ভাই চুপ কর, এসব নিয়ে আর এই রাতে আলোচনা করতে হবে না। চল মুড়ি কটা খেয়েই ঘুমিয়ে পড়ি। এখন নয় চুপ করলাম, তবে ভাবার বিষয় আছে কিন্তু দিদি। মাস্টার মশাই আর নেই, এটা যেন ভাবতেই পারছি না। কি যে হলো হঠাৎ। আমি শুধুই ভাবছি আজ সকালের কথা। এমনি তো সুস্থই ছিলেন, তবে উনি খুব অন্যমনস্ক চিন্তিত ছিলেন, এটা তো নিশ্চিত। কিন্তু কেন? এই মৃত্যুর সাথে এর কোনো যোগাযোগ নেই তো? এটাই তো আসল কথা দিদি, আমিও তো এটাই ভাবছি তখন থেকে। আচ্ছা, আমরা এই নিয়ে কাল সকালে আলোচনা করব না হয়। এখন চল শুয়ে পড়ি। কথা বলতে বলতে দুই ভাই বোনে মিলে পুরো মুড়িটাই খেয়ে নিল। পেট ভরার সঙ্গে সঙ্গে দু চোখে নেমে আসলো ঘুম। শতরঞ্চিটা পেতে ওরা শুয়ে পড়ল, কিন্তু মধ্যরাত্রিতে কারোর ডাকে ঘুম ভাঙল নান্টুর। চোখ খুলে এদিক ওদিক দেখতে লাগলো, তারপর ভাবলো হয়তো স্বপ্ন ছিল। তবে না, আবারও তার কানের কাছে এসে কেউ যেন তার নাম ধরে ডাকছে, নান্টু, এই নান্টু, জানতে চাইবি না আমি হঠাৎ কেন এইভাবে চলে এলাম? হ্যাঁ? নান্টু আবারও আশ্চর্য হয়ে ঘরের চারপাশটা দেখতে লাগলো। এই কণ্ঠস্বর যে তার মাস্টার মশাইয়ের, তবে তাকে কিছুতেই দেখতে পাচ্ছে না সে। অস্থির হয়ে এবার বলে উঠল, মাস্টারমশাই, আপনি কি এসেছেন, নাকি সবটাই আমার মনের ভুল? কোথায় আপনি? হ্যাঁ, আমি জানতে চাই আপনি কেন ওই মন্দিরের কাছে পড়েছিলেন, আর সকালেই বা কেন এত চিন্তিত ছিলেন? এই দুটো বিষয়ে কি সত্যিই যোগাযোগ আছে মাস্টারমশাই? দয়া করে বলুন আমাকে, আমি জানতে চাই। ঠিক তখনই নান্টুর সামনে এসে দাঁড়ালো সাদা ধুতি পাঞ্জাবি পরা তার প্রিয় মাস্টার মশাই। মানুষের মতোই দেখতে লাগছে তাকে, তবে নান্টু দেখল মাস্টার মশাইয়ের চোখ দুটোয় মণি নেই, একেবারে দুধের মতো সাদা, আর তার থেকে কিছুটা সাদা দুতি ছড়াচ্ছে। মাস্টার মশাইয়ের শরীরটা কিছুটা বায়বীয়। নান্টু বেশ দেখতে পাচ্ছে মাস্টার মশাইয়ের ঠিক পিছনের দেওয়ালে একটা ক্যালেন্ডার উঠছে, মা দুর্গার ছবি দেওয়া শ্রী দুর্গা ভান্ডারের ক্যালেন্ডার। নান্টুর মনে পড়ল এবারের হালখাতায় ওই দোকান থেকে তারাও ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট পেয়েছে। নান্টু প্রথমে বুঝতে পারল না কি করা উচিত। সে কি ভয় পাবে, নাকি মাস্টারমশাইয়ের কথা মন দিয়ে শুনবে? তাকে যেন কিছু বলতে চান মাস্টারমশাই। তারপর আবার মাস্টারমশাইয়ের চোখের দিকে তাকাতে একটু ভয় পেল সে। যতই হোক তিনি যে এখন কেবলই অশরীরী আত্মা। তবে পরক্ষণেই ভাবল, মাস্টারমশাইয়ের মতন এমন দেবতার মতো ভালো মানুষ, আর কিসের ভয় তাতে? বিমল মাস্টার বলতে শুরু করলেন, তোদের প্রশ্নের উত্তর দিতেই এলাম। আজ সকালে আমি কি ভাবছিলাম, কেন অন্যমনস্ক ছিলাম জানিস? এই তোর জন্য নান্টু। আসল ঘটনাটা ছিল গতকাল রাতের, যখন আমি একটা কাজ থেকে ফিরছিলাম সেই মন্দিরের পাশ দিয়ে। চারিদিক ফাঁকা, নিস্তব্ধ। মন্দিরটা ছাড়িয়ে যেই গিয়েছি, হঠাৎ কে যেন আমাকে ডাকলো, বিমল, বিমল। আমি দাঁড়িয়ে গেলাম। তারপর পিছন ঘুরে দেখলাম
সেই মন্দিরের দরজা হাট করে খোলা। গর্ভগৃহ থেকে হলুদ আলো এসে পড়ছে চাতালে, কিছুটা আমার শরীরেও। আর দরজার চৌকাঠে এক মহিলা দাঁড়িয়ে আছে, পরনে লাল সাদা শাড়ি, মাথার চুল খোলা, গায়ের চামড়া কেমন যেন পাংশটে, চোখের কাছে দুটো বড় গর্তও ছিল। আর সেই গর্তের মধ্যে থেকে দুটো হলুদ জলজলে বিন্দু, ঠোঁট এক প্রকার নেই বললেই চলে। আর ঠোঁটের ভাগ থেকে বড় বড় হাঁপড়ের মতো দাঁতগুলো শুধু দেখা যাচ্ছে। আর গলার কাছটা কাটা, সেখান থেকে রক্ত এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে তার শাড়ি। ধীরে ধীরে হাওয়া কেটে সেই বিকট দর্শন নারী মূর্তি একদম আমার সামনে এলো। আমার বুঝতে আর বাকি রইল না যে ওটা কোনো অশরীরী আত্মা। আমি চাইলেও আর এক পাও নড়তে পারছিলাম না তখন, যেন আমাকে কোনো এক অদৃশ্য চৌম্বক শক্তি আটকে দিয়ে রেখেছে ওই চাতালের উপর। ধীরে ধীরে সেই অশরীরী নারী একদম আমার সামনে এসে মুখের সামনে মুখ নিয়ে এসে বলল, ওকে আর কতদিন বাঁচাবি? আমার চোখের সামনে তখন শুধু ওই দুটো হলুদ চোখ। নারী মূর্তি এক হাত দিয়ে আমার গলায় চাপ দিল, আর সেই হাতে অনেক দিনের না কাটা বড় বড় নখ। আমি কোনো মতে ঢোক গিলে বললাম, কাকে কার কথা বলছো? কাকে? কাকে তুই জানিস না? নাকি জেনেও না জানার ভান করছিস? হ্যাঁ, তোর প্রিয় ছাত্র, যার বাড়িতে পড়াতে যাচ্ছিস। কি ভেবেছিস ও এদিকে না আসলেও বেঁচে যাবে? ও আমাদের জাগিয়ে দিয়েছে, ওকে তো এবার আমরা শেষ করবই। এত বছরের প্রতিশোধের আগুন বুকে নিয়ে আমরা পিছিয়ে আছি। আমাদের ওপর ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ তো আমরা নেবই। ওকে মরতেই হবে, মরতে ওকে হবে। কারণ আমরা জেনে গেছি ওকে। কি জেনেছ? কেউ ও হলো ক্ষিতীন্দ্র নারায়ণের বংশধর। ক্ষিতীন্দ্র নারায়ণ মানে ওই গ্রামের জমিদার ছিল যে, সেই ক্ষিতীন্দ্র নারায়ণ? সে তোমার কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? বল, কি ক্ষতি করেনি? ওই শয়তানটার জন্যই তো আমাকে বলি হতে হয়েছিল। তবে শুধুই কি আমি নাকি? হ্যাঁ, আরো কত কত ভাগী মেয়ের প্রাণ গেছে ওর জন্য। নরপিশাচ এই মন্দিরে প্রতি অমাবস্যায় একটা করে মেয়ে বলি দিত দেবীর সামনে। আমাদের ওর পুজোয় সাহায্যের নাম করে নিয়ে এসে মাথা থেকে ধর আলাদা করে দিত। এই করে করে ও নিজের বার্ধক্যকে ঠেকিয়ে রাখত। আমাদের মেরে এই মন্দিরের মেঝেতে পুঁতে দিত। তাই আজও আমাদের মুক্তি হয়নি।
এই ঘরে আমরাই থাকি যাদের এক সময় অন্যায়ভাবে নৃশংসভাবে মারতে হয়েছিল। তবে তুই এসব জানবি না মাস্টার। তুই তো এই গ্রামে এসেছিস মাত্র 10 বছর আগে, আর জিতেন্দ্র নারায়ণের জমিদারি ছিল আজ থেকে 200 বছর আগে। ওই নান্টু ওই জমিদারেরই বংশধর। তাই যদি হবে তাহলে তো জমিদারের এখনো মৃত্যু হওয়ার কথা নয়। যার বার্ধক্য নেই তার মৃত্যু হবে কি করে? হ্যাঁ, ও তো নিচে থেকে মরেনি। এক অমাবস্যার রাতেও পুজোয় বসেছিল। সেদিনও কোনো একটা মেয়েকে নিয়ে এসেছিল বলি দেবে বলে। তার প্রেমিক কিভাবে যেন জেনে যায়। সে ভেবেছিল মন্দিরে এসে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু বৃষ্টির সাথে মুহুর্মুহু বজ্রপাত হতে থাকে সেদিন। ছেলেটির মন্দিরে আসতে কিঞ্চিত দেরি হয়। ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ছেলেটা এসে দেখে তার প্রেমিকার নিতর মৃতদেহ হাড়িকাঠের কাছে পড়ে আছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে তুলে নেয় পাশে পড়ে থাকা রক্তাক্ত খানাটা। তারপর সোজা চালিয়ে দেয় জমিদারের ঘাড় লক্ষ্য করে। জমিদার তখন পুজো করতে ব্যস্ত ছিল। আচমকা অভিঘাতটা যে পেছন থেকে নেমে আসবে সেটাও বুঝতে পারেনি। তারপর আবার একটা খচ করে শব্দ হয়। আবার একটা মাথা ছিটকে গিয়ে পড়ল দেবীর সামনে। ধরটা তখনও বসে বসেই কাঁপছে। সদ্য কর্তিত গলা থেকে ছলকে ছলকে রক্ত বেরোচ্ছে। ছেলেটা এবার একটা শব্দ করে খাড়াটা ছুঁড়ে দিল সামনের দিকে। তারপর রক্তাক্ত কলবরে মন্দির থেকে দৃঢ় পায়ে হেঁটে বেরিয়ে গেল। আমি ছিলাম সেই মেয়ে মাস্টার। আমাদের বিয়ে হবার কথা ছিল তার 2 মাস পরেই। কত স্বপ্ন বুনেছিলাম দুজনেই। একটা একটা করে 3 গুণ ছিলাম সেই স্বপ্ন সন্ধ্যার। ওই পাষণ্ড, ওই শয়তানের জন্য আমাদের সব স্বপ্ন এক লহময় ভেঙে তছনছ হয়ে গেল। দেখো, তোমার সাথে যা ঘটেছে তা ঠিক হয়নি। তবে এই ছেলেটাকে দেখো, বয়স মাত্র 15, এখনো পৃথিবীর কিছুই দেখেনি। আর তাছাড়া ওর পূর্বপুরুষের পাপের ভাগিদার ও হবে কেন বলো তো? ওর তো কোনো দোষ নেই। তবে কেন ওর পিছনে পড়েছ তুমি? হ্যাঁ, ওই যে বললাম, ওই জিতেন্দ্র নারায়ণ ওই ছেলেটার পূর্বপুরুষ। ওর শরীরে ওই বংশের নোংরা রক্ত বইছে। আর পূর্বপুরুষের সম্পত্তি, প্রাচুর্য, সুনাম সবের ভাগিদার যদি উত্তর পুরুষ হয়, তাহলে তাদের পাপের ভাগ তারা এড়িয়ে যেতে পারে না। উত্তরাধিকার সূত্রে পাওয়া সব কিছুই তাদের গ্রহণ করতে হবে। জিতেন্দ্র নারায়ণ তো জমিদার ছিলেন, আর নান্টু তো এক সাধারণ বাড়ির ছেলে। তবে ওই নান্টুর পূর্বপুরুষ গগলাচরণ জিতেন্দ্র নারায়ণের খাস লোক ছিল। তার পরপর 3টে সন্তান মেয়ে হবার পর থেকেই বংশ রক্ষার জন্য একটা ছেলের জন্য হাহাকার করতে থাকে। হেন কোনো ঠাকুর দেবতা বদ্যির কাছে ওরা মাথা ঠুকতে বাকি রাখেনি। কিন্তু তারপরও 4র্থবার যখন কন্যা সন্তান হলো, তখন বগলা ভেঙে পড়ে।
ওদিকে ক্ষিতীন্দ্র নারায়ণের বড় ছেলে ওর বাড়ির এক ঝিয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের সেই সম্পর্কের ফলস্বরূপ মেয়েটি গর্ভবতী হয়। জমিদার মেয়েটিকে অন্যত্র সরিয়ে দেয়, তবে প্রাণে মারেনি। যথা সময় সেই ঝিয়ের এক পুত্র সন্তান হয়। বগলা তখন তার থেকে সেই ছেলেটিকে চেয়ে বসেন। ক্ষিতীন্দ্র নারায়ণ তাকে তখন ছেলেটিকে দিয়ে দেন। বগলাচরণ আর তার স্ত্রী তখন ছেলেটিকে নিজের ছেলের মতোই মানুষ করতে থাকেন। সেই ছেলেরই বংশধর হলো এই নান্টু। তবে কেন ওকে মারবে? ক্ষিতীন্দ্র নারায়ণ যাই করে থাকুক না কেন, নান্টু তো এক নিষ্পাপ প্রাণ। ও তো কিছুই করেনি, বলো। ওকে তুমি ছেড়ে দাও। না, ক্ষিতীন্দ্র নারায়ণের কোনো চিহ্নই থাকতে দেব না আমি। এতদিন জানতাম না, ভেবেছিলাম সব মরে গেছে। কিন্তু সেদিন ওকে দেখলাম এই মন্দিরের পাশ দিয়েও হেঁটে যাচ্ছে, তখনই চিনতে পারলাম। তবে যখন চিনতে পেরেছি, তখন ওর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবার শুধুই সময়ের অপেক্ষা। তোর প্রিয় ছাত্রের মৃত্যু আসন্ন। আসন্ন অমাবস্যায় তোর ছাত্রের প্রাণ নেব আমি। না না, এমনটা করো না, বড় ভালো ছেলেটা। ওকে তো আমি মারবই মাস্টার। যদি তুই বেশি বাড়াবাড়ি করিস, তোকেও মেরে ফেলবো আমি। আমার প্রাণ থাকতে একটা নিষ্পাপ নির্দোষ বাচ্চাকে আমি মরতে দেব না। আমি কিছুতেই না। আমাদের হাত থেকে ওরা নিস্তার নেই রে মাস্টার। কেউ বাঁচাতে পারবে না ওকে, কেউ না। তাই বৃথা চেষ্টায় শুধু শুধু নিজের জীবনটা হারাস না। সরে যা আমার রাস্তা থেকে। ভুলে যাস না, তুই কোনো মানুষের সাথে লড়ছিস না, আত্মার সাথে কি লড়াই করা যায়? হ্যাঁ, তারপর আবার মন্দিরের ভিতর ঢুকে গেল সেই অশরীরে। আমি আবার বাড়ির দিকেই ফিরে গেলাম। তবে বাড়ি গিয়ে কিছুতেই যেন শান্তি পাচ্ছিলাম না। কিভাবে তোকে বাঁচাবো এই চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। এমন সময় আমার মাথায় এলো পাশের গ্রামে এক তান্ত্রিক আছেন। আমার মনে হলো তার কাছে গিয়ে যদি সব বলি, তিনি নিশ্চয়ই কোনো উপায় বলে দেবেন আমায়। সেই মতোই পরের দিন দুপুরে সাইকেল নিয়ে, তবে ঠিক কলা কাটার মাঠের সেই মন্দিরের কাছে আসতেই হঠাৎই বুকে চিনচিনে ব্যথা অনুভব করলাম। সাইকেলটা থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। খানিকটা বিশ্রাম নিয়ে তারপর সাইকেল চালাতে যাব ভাবলাম। মাথা ঘুরতে লাগলো, তখনই মাটিতে পড়ে গেলাম। বুকের ব্যথা বাড়তে লাগলো। আর তারপরই সেই ঘর থেকে ভেসে এলো বৈশাখী হাসি। বুকে যেন কেউ হাজার সূচ ফোটাচ্ছে, আর তার মধ্যেই শরীরটা, আর তারপরেই শরীরটা আস্তে আস্তে কেমন যেন অবশ হয়ে যেতে লাগলো। আর কিছুই মনে নেই। আস্তে আস্তে চোখ বুঝলাম আমি। নান্টু খুব কাঁদতে লাগলো। বিমল মাস্টার ওকে বোঝানোর চেষ্টা করলো। এইভাবে কাঁদলে হবে রে, সবাইকে তো একদিন মরে যেতেই হবে। কেউ তো আসবে, কেউ আগে কেউ পরে। মানুষ তো অবিনশ্বর নয়, এটাই তো জীবনের সত্য বাবা। না না মাস্টার মশাই, না, এ কিছুতেই হতে পারে না। আপনি শুধু আমার জন্য এভাবে অকালে চলে গেলেন, শুধুই আমাকে বাঁচাতে গিয়ে আপনি। এটা ঠিক হলো না মাস্টার মশাই,
এটা আমি মানতে পারছি না, খুব খারাপ হলো এটা মাস্টার মশাই। আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। ওরে পাগল, তুই এটা ভাবছিস? কাল তো তোর অনেক কাজ, আমার অসমাপ্ত কাজ যে তোকেই পূরণ করতে হবে বাবা। তবে ওই মরণ পিশাচের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি। শোন, তোকে কাল ওই তান্ত্রিকের কাছে যেতে হবে, যার কাছে আজ সকালে আমি যাচ্ছিলাম। সেই তোকে উপায় বলে দেবে, যাতে ওই অতৃপ্ত অশরীর থেকে তুই রক্ষা পেতে পারিস। তবে সাবধান, ওই ঘুণাক্ষরেও যেন ওই কথা জানতে না পারে যে ওদের বিনাশের জন্য তান্ত্রিকের কাছে যাচ্ছিস। তাহলেও তোকেও শেষ করে ফেলবে। তুই ওই রাস্তা দিয়ে যাস না বাবা। এক কাজ কর, তুই আমার বাড়ির ওই পশ্চিম দিকের মাঠ বরাবর চলে যাবি। মাঠের মাঝে এক জায়গায় দেখবি একটা ওলাই চণ্ডীর থান রয়েছে। সেই থানটিকে বাঁ দিকে রেখে আবার এগিয়ে যাবি, দেখবি হরিদেবপুর পড়বে। ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করবি হরিদেবপুরের শ্মশান কোথায়, লোকজন পথ বাতলে দেবে। আর ওই নদীর পাড়ের শ্মশানে দেখবি মা কালীর ছোট্ট এক চালা মন্দির আছে, ওইখানে বাস করে সেই তান্ত্রিক। তুই গিয়ে এখানকার বিপদের কথা সব খুলে বলবি বাবা। এই বলেই বিমল মাস্টার ধীরে ধীরে হাওয়ায় গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে গেলেন। নান্টু চিৎকার করে ডাকতে লাগলো তার মাস্টার মশাইকে। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, কোথায় গেলেন আপনি? মাস্টার মশাই! তখনই তার ডাকে কমলার ঘুম ভেঙে গেল। সে উঠে পড়ে চোখ কচলে বলল, ভাই, এই ভাই, কি হলো কি তোর? কাকে ডাকছিস? নান্টু চোখ খুলে চারিদিক দেখতে লাগলো। বুঝতে পারলো মাস্টার মশাই এসে তাকে সবটা বলে গেলেন। দিদি, দিদি, জানিস মাস্টার মশাই এসেছিলেন। সে কি? দিদিকে মাস্টার মশাইয়ের বলা সব কথা সবিস্তারে জানালো নান্টু। সব শুনে কমলা বলল, ওরে বাবা, আমার তো শুনেই ভয় লাগছে ভাই। এত বিপদ তোর? না না, আর দেরি করিস না ভাই, কালীতান্ত্রিক বাবার কাছে চল, নয়তো এই অশরীর ঠিক কোনো না কোনো ভাবে ওর প্রতিশোধ নেবার চেষ্টা করবে। হ্যাঁ দিদি, কাল সকালেই যাব তো। ঘুম ভাঙলো মাস্টার মশাইয়ের বড় ছেলের ডাকে। মুখ হাত ধুয়ে সকাল সকাল দুই ভাই বোনেরা বেরিয়ে পড়ল। গন্তব্যস্থল তান্ত্রিকের ডেরা। মাস্টার মশাইয়ের নির্দেশ মতো হরিদেবপুর পৌঁছে একজনকে সামনে পেয়ে জিজ্ঞেস করলো, ও কাকা, বলছি এখানে শ্মশানটা কোথায়? একটা কালী মন্দির আছে যেখানে একটা তান্ত্রিক থাকে। ও দাদাবাবু, ওইটা তো সিধে গিয়ে ডান দিকে। পৌঁছেই ওরা দেখলো তান্ত্রিক বট গাছের তলায় সেই মন্দিরের মধ্যে চোখ বন্ধ করে ধ্যানে বসেছে। ওরা আসতেই বলল, কিরে, কি ব্যাপার? দুই ভাই বোন সকাল সকাল? ওই মন্দিরের আত্মাদের থেকে মুক্তি চাস তোরা? খুব কঠিন, ওরা তোদের অত সহজে মুক্তি দেবে না। শেষে আমার প্রাণটাও বেঘরে যাবে। দেখলি তো কেমন তোদের মাস্টারটা প্রাণ খোয়ালো। মাস্টার মশাইয়ের কথা শুনতেই নান্টুর চোখ দুটো ফেটে কান্না এলো। চাতালের উপর ছেত্রে পড়ে থাকা মাস্টার মশাইয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। উল্টানো চোখ, চোখ দুটো কেমন যেন ফ্যাকাশে, হাঁ করে থাকা মুখ, মুখের উপর ভনভন করছিল দুটো মাছি। উফ, সে কি নিষ্প্রাণ মুখ! কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে সে বলল, কিন্তু বাবা, আমরা যে করেই হোক ওই অশরীরী থেকে মুক্তি চাই। হ্যাঁ, এটা ভালো বলেছিস বাছা। অশরীরীর থেকে মুক্তি চাস? আরে কটার থেকে মুক্তি পাবি? আরে ও কি একা আছে ভাবছিস? ওই ঘরের ভেতর গিজগিজ করছে মরা মানুষের আত্মা। সব কটা মাথা কাটা, কবন্ধ,
সবাইকে এক এক করে প্রতি অমাবস্যায় বলি দেওয়া হয়েছিল। ওরা সবাই তোর গায়ের গন্ধ শুকে টের পেয়ে গেছে তুই ওদের শত্রুর বংশধর। ওরা সবাই এখন তোকে কাটতে চায়, ঠিক যেমন ভাবে ওদের মাথাগুলো জমিদার ক্ষিতেন্দ্র নারায়ণ কেটে ফেলেছিল সেইভাবে। পারবি পারবি এতগুলো আত্মার সাথে লড়তে? ভয়ে বুক কেঁপে উঠল নান্টু আর কমলার। কমলা একটু থেমে তারপর বলল, আপনি সাহায্য করলে অবশ্যই পারবো। মাস্টার মশাইয়ের আত্মা কাল রাতে ভাইকে আপনার কথাই বলে গেছেন। আপনি বলুন না বাবা, কি করতে হবে আমাদের? আমরা অবশ্যই চেষ্টা করব। এভাবে বসে থাকলে তো ভাইকে এমনিই ওরা মেরে ফেলবে। তাচ্ছে একটা শেষ চেষ্টা অন্তত করতে দিন। দয়া করে কোনো উপায় বলুন আমাদের। বেশ, তবে শোন, আসছে অমাবস্যায় ওই মন্দিরে অগ্নি সংযোগ করতে হবে। ওই ঘরে কোনো এক গোপন কুঠুরিতে ওদের দেহের কঙ্কালগুলো রয়েছে। ঘরটাকে আগুন লাগালে ঘরের সাথে সাথে ওদের কঙ্কালগুলো পুড়ে যাবে, সাথে সাথেই ওদেরও মুক্তি ঘটবে। জেনে রাখ, অমাবস্যার রাতে কিন্তু ওদের শক্তি অনেক গুণ বেশি হবে। তবে এই শক্তি থাকা অবস্থাতেই ওদের সাথে লড়তে হবে। তাই মনে রাখিস, এই লড়াইয়ে তোদের প্রাণহানির আশঙ্কাও হতে পারে। এবার বল, পারবি তো? হ্যাঁ বাবা, পারবো। আমাদের যে পারতেই হবে, ভাইকে তো বাঁচাতেই হবে। কি ভাই, তুই বল, পারবি তো? ভয় পাবি না তো? হ্যাঁ দিদি, আমি তৈরি। ভয় তো পাবোই জানি, তবে এটা যে মাস্টার মশাইয়ের শেষ ইচ্ছে। আমাকে বাঁচানোর জন্য উনি প্রাণ হারালেন, ওনার এই ত্যাগ আমি বৃথা যেতে দেব না দিদি, কিছুতেই না। বেশ, আর 4 দিন পর অমাবস্যা। সেদিন সকালে স্নান করে আমার কাছে আসিস। তখন তোদের নিয়ে একটা যজ্ঞ করব। কিছু জিনিসপত্র লাগবে, সেগুলো আমি জোগাড় করে রাখবো। আর ততক্ষণ এই কৌটোটা সাথে রাখ। এতে মা কালীর যজ্ঞের বিভূতি আছে। এর মধ্যে যদি কোনো অশরীরী আত্মা আক্রমণ করে, যার সম্ভাবনা প্রবল, তখন এই কৌটা থেকে ছাই বার করে মা কালীর নাম নিয়ে ওদের দিকে ছুড়ে দিবি, বুঝলি? আর এই তাবিজটা পরে থাক দুজনে, এতে অনেকটাই নিরাপদে থাকবি। আর ভুল করে ওই 4 দিনের সন্ধ্যার পর ওই মাঠের কাছে কিন্তু আসবি না। এখন বাড়ি যা, আর ওই মাঠের রাস্তা দিয়ে না গিয়ে যেমন ভাবে এসেছিস ওই দিকেই বাড়ি যাস। দুজনেই মাথা নাড়িয়ে চলে গেল। বাড়ি গিয়ে মাকে সব জানালো তারা। সব শুনে মা বললেন, বংশ পরম্পরায় এই ঘটনা আমাদের সকলেরই জানা। তোরা ছোট বলে এখনো জানিস না, তবে এতে তো তোর কোনো দোষ নেই বাবা। তাহলে তোর এত প্রাণ সংশয় কেন? ওই শয়তানটার ওপর রাগ মেটাতে তোকে কেন মারবে? যেহেতু আমাদের রক্তে ওই বংশের গন্ধ লেগে আছে, তাই জন্যই মা। তবে তুমি চিন্তা করবে না, আমি তো একা নই, দিদিও তো আছে আমার সাথে। আমরা 2 ভাই বোন মিলে সব বাধা পেরিয়ে এই যুদ্ধ জিতবই। আমার কিচ্ছু হবে না মা, আমি ঠিক ফিরে আসব। প্রভাদেবী জড়িয়ে ধরলেন নান্টুকে আর কমলাকে। সেদিন রাতে শোবার সময় একপাশে ছাইয়ের কৌটোটা নিয়ে শুয়েছিল নান্টু, আর 1 হাত দূরেই কমলা আর তার মা শুয়েছিল। সবে চোখ বুঝতেই একটা কেমন যেন গন্ধ পেল সে। চোখটা খুলে ভালো করে বোঝার চেষ্টা করলো গন্ধটা কিসের আর কোথা থেকেই বা আসছে। সে নাক টেনে টেনে গন্ধটা শুঁকতে লাগলো। তারপরে চোখ খুলতে যা দেখলো তাতে হাড় হিম হয়ে গেল তার। দেখলো বাতাসে 3টে কাটা মাথা তার ঠিক মাথার উপরে চক্রাকারে ভাসছে।
তাদের মুখের রং মরা ভোলা মাছের মতো ফ্যাকাশে। অন্ধকার চক্ষু গহ্বর থেকে হলুদ পুঁতির মতো চোখ দুটো জ্বলছে। তাদের কাটা গলা থেকে টাটকা রক্ত ছিটকে পড়ছে মেঝের উপর, তার গায়ের উপর। লকলকে লাল জিভ বের করে তারা হাসতে হাসতে অদ্ভুত আওয়াজ করছে। সে ভয়ঙ্কর দৃশ্য দেখে বুকের ভিতরটা শুকিয়ে গেল, গলাটাও শুকিয়ে গেছে। সে জিভটা দিয়ে ঠোঁটটা চেটে নিল একবার, তাও শুকনো। তার মনে হচ্ছে এখনই এই হার্ট অ্যাটাক হয়ে যাবে। ঢোক গিলতে লাগলো সে, চোখটা জোর করে বন্ধ করে নিল। তারপর তার কানে আসা আওয়াজগুলো হঠাৎ আবজা হয়ে মিলিয়ে যেতে লাগলো। শব্দটা একেবারে মিলিয়ে যেতে যেতে চোখ খুলে উপরে তাকিয়ে দেখলো কিছুই নেই, সব ভোঁবা। ঘরের এক কোণে নিভিয়ে রাখা লণ্ঠনটা থেকে হালকা সোনালি আলো এসে ঘরটাকে আলো আধারিন মায়াময় জগৎ রচনা করছে। উঠে বসে হাঁপাতে লাগলো সে, হাত বাড়িয়ে কুজো থেকে জল খেলো সে। তারপর চুপ করে শুয়ে পড়ল। এক ঘুমের সকাল। এইভাবে কেটে গেল আরো 2 দিন। এর মাঝে বিভিন্ন ছোট ছোট অলৌকিক ঘটনা ঘটতেই লাগলো। তবে তান্ত্রিক বলেই ছিল এরকম ঘটবে। পরের দিন সকাল সকাল তান্ত্রিকের কথা মতোই শ্মশান পাড়ের বটতলায় গেল কমলা আর নান্টু। তান্ত্রিক তাদের সব বুঝিয়ে দিয়ে শেষে বলল, তোরা শুধু শুধু ভয় পাবি না, ওরা কিন্তু রাস হালকা হলেই চেপে বসে। তোদের দুর্বল বুঝলে কিন্তু ওরা চেপে বসবে। তবে আমি তো তোদের সঙ্গে থাকবই, তোদের কোনো চিন্তা নেই। চল চল, এবার যজ্ঞে বসতে হবে। নান্টু দেখলো কালী মূর্তির সামনে পূজার উপাচার সুন্দরভাবে গোছানো, মেঝেতে আলপনা, তার উপর হরেক রকম উপাচার দ্রব্যাদি, কোষাকুষিতে জল, পেতলের রেকাবিতে লাল জবা ফুলের মালা। ঘটের ঠিক সামনে একটা বিশেষ যন্ত্র আঁকা। ওদের নিয়ে এসে তান্ত্রিক মূর্তির সামনে আসনে বসলেন। তারপর মন্ত্র পাঠ করতে শুরু করলেন। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালিকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। ওম ওম হুং 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 কালরাত্রি স্বরূপিণী মনুষ্য ভাগ্যদায়িনী মমো সর্ববাধা সর্বদুষ্টগ্রহ সর্বশত্রুং স্তম্ভং বন্ধয় স্ফারয় ক্লিং ফট স্বাহা। এরপর তান্ত্রিক যজ্ঞাহুতি দিতে শুরু করলো। তারপর ওদের দুজনের গায়ের মন্ত্রপুত জল ছিটিয়ে তাদের দেহ বন্ধন করলো। তোদের দেহ বন্ধন করে দিলাম, এরপর তোদের আর কোনো আত্মা ছুতে পারবে না। নে, এবার এখানে কিছু খেয়ে নে, তারপর কিছুটা ঘুমিয়ে নে। রাতের দিকে আমরা বেরোবো, রাতে কিন্তু অনেক কাজ। অন্ধকার রাত্রি, অমাবস্যা, নিস্তব্ধ চরাচর। জীবনের কোনো স্পন্দন নেই এখানে। তিলমাত্র হাওয়া বইছে না কোথাও, না কোনো ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। ঠিক যেন 200 বছর আগের সেই রাতের ঘটনা পুনর্বার ঘটছে। প্রবল অন্ধকার কেটে ওরা 3 জন এগিয়ে চলেছে ওদের নির্দিষ্ট গন্তব্যস্থানে। হঠাৎ ওদের চারপাশে গুঞ্জন শোনা যেতে লাগলো। ওরা যত এগিয়ে যেতে লাগলো ততই ওদের চারপাশের সেই অদৃশ্য গুঞ্জন ধীরে ধীরে বাড়তে লাগলো। ওরা শুনতে পাচ্ছে ওদের চারপাশে কতকগুলো অলৌকিক স্বর ঘুরে ঘুরে বলে চলেছে, তোরা ওই তান্ত্রিকের সাথে মিশে আমাদের এই ঢাকার বাসস্থানকেই উচ্ছেদ করতে চাইছিস? এর পরেও আশা করছিস ছেড়ে দেব? কি রে তান্ত্রিক, কি ভাবছিস ওদের বাঁচাবি? পারবি? এসব উপেক্ষা করে মন্দিরের সামনে এসে দাঁড়ালো 3 জনে। জ্বলন্ত মশালের হলুদ আলোয় ওদের 3 জনের ছায়া পড়েছে মন্দিরের চাতালে। ওরা দেখলো গর্ভগৃহের মূল দরজার সামনেটা লতা পাতায় ঢেকে আছে। সেই অশরীরী আওয়াজগুলো আর পাচ্ছে না তারা। তবে তাদের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এই নিশ্চুপতা সাধারণ নয়, কোনো ভয়ঙ্কর ঘটনার পূর্বাভাস বহন করছে এই নিরেট নীরবতা।
বাঘ যেমন শিকার ধরার আগে 4 পা পিছিয়ে গিয়ে হঠাৎ লাফ মারে শিকারের উদ্দেশ্যে, ঠিক সেরকম করেই এইসব অতৃপ্ত আত্মারা প্রস্তুতি নিচ্ছে তাদের পরবর্তী শিকারের জন্য। হঠাৎ করেই কোথা থেকে একরাশ ঝোড়ো হাওয়া এসে ঢুকে পড়ল ওদের এলাকায়। এরকম শীতল হাওয়া তারা আগে দেখেনি। হাওয়া কখনো এতটা ঠান্ডা হতে পারে? সেই হাওয়ার তোড়ে তান্ত্রিকের মশালের আলো নিভে গেল। অন্ধকারের করাল গর্ভে হারিয়ে গেল ওরা 3 জন, এবং সাথে সাথেই শুরু হলো মুহুর্মুহু বজ্রপাত। ঠিক যেন 200 বছর পূর্বের সেই ঘটনার অ্যাকশন রিপ্লে হচ্ছে। হঠাৎ আঁধারের মধ্যে জ্বলে উঠল একজোড়া হলুদ চোখ, তারপর আরো একজোড়া, তারপর আরো। ওরা চারপাশে তাকিয়ে দেখলো অনেক জোড়া চোখ একসাথে ওদের ঘিরে রেখেছে চারিদিক থেকে। চোখের মালিকদের এই নিশ্চিদ্র অন্ধকারে ঠাহর হচ্ছে না, অগণিত। তবে চোখের ওই হরিদ্রাহ চাহনি দেখে তাদের মনের অবস্থা এখন একেবারে সঙ্গীন। এমন সময় হঠাৎ আকাশ পাতাল উত্তোলিত হয়ে ঝলসে উঠল বিদ্যুৎ। সেই ক্ষণিকের ভগ্নাংশে তারা 3 জন সেই অশরীরী ছায়া শরীরগুলো দেখতে পেল। কালো কালো প্রেতমূর্তিরা আজ তাদের এতদিনের অতৃপ্ত প্রতিশোধ নেওয়ার জন্যই তাদের কাল হয়ে দাঁড়িয়ে রয়েছে চারপাশে। তাদের প্রত্যেকের চোখে মুখে সে কি উল্লাস! এবার তার সামনে এগিয়ে আসছে সেই নারী মূর্তি। সেদিন রাতে নিজের বাড়িতে ঘুম ভেঙে উঠে সে যাদের কাটা মাথাগুলো দেখেছিল তাদের মধ্যে একজন। নারী অবয়বটি এগিয়ে এসে নান্টুর চোখের দিকে তাকালো। সে ধীরে ধীরে মাথা ঝেড়ে শূন্যে উঠছে। আশেপাশে মাথা ঘুরিয়ে দেখল কমলাও নান্টুর সাথে সাথে উপরে উঠছে। মাটি থেকে কিছুটা উপরে উঠে তারা কোনো এক অলৌকিক শক্তিতে ভাসতে লাগলো বাতাসে। ভয়ে চিৎকার করে উঠল, তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমাদের বাঁচাও! ওদের এই ভয় দেখে সবকটা প্রেত একসাথে হেসে উঠল। তারপর ওরা ধূপ করে পড়ে গেল মাটিতে। প্রচন্ড ব্যথা পেল দুজনেই, আর উঠতে পারছিল না ওরা। হাত পায়ে সামান্য চোট পেয়েছে। তারপর সামনে তাকিয়ে ওরা দেখল বাতাসে শুধুই মানুষের সারি সারি কাটা মুন্ড ভাসছে, আর সেই কর্তৃত মুন্ডের গলা থেকে কৃষ্ণবর্ণ রক্ত ঝরে পড়ছে। তারা তাদের সুচালো দাঁত আর লকলকে জিভ বের করে বিকৃতভাবে হাসছে। এ যেন ব্যঙ্গের হাসি। মানুষ যেমন ছোট পিঁপড়ে বা মশাকে দেখে প্রথমে হাসে, তারপর তাদের টিপে মেরে ফেলে, সেরকমই এক প্রবল পরাক্রমশালী শক্তি ওদের এই দুরবস্থা দেখে আগর্ণ বিস্তৃত হাসি হাসছে। ওদের অসহায়তা গিলে খাচ্ছে। অপেক্ষাকৃত কমজোরি কাউকে তিলে তিলে মারার মধ্যে একটা পৈশাচিক উল্লাস আছে, আছে শক্তির নির্লজ্জ আস্ফালন। বাতাস ভারী হয়ে উঠেছিল। অমন পুতিত গন্ধময় বাতাসে ওদের বমন উদ্রেক হওয়ার কথা, কিন্তু ওরা যেন সেসব ভুলে গেছে। ওদের ভয়ের কাছে অন্য সমস্ত জৈবিক সংবেদন যেন ফিকে হয়ে গেছে। যেদিকেই ঘাড় ঘোরাচ্ছে সেই দিকেই এই একই দৃশ্য দেখা যাচ্ছিল। অসংখ্য কাটা মাথা তাদের খলখলে হাসি নিয়ে চারদিক বেষ্টন করে গোল হয়ে শূন্যে ভাসছে, কখনো ঘুরছে বন বন করে। তাদের জ্বলন্ত চোখে ঘৃণা আর প্রতিশোধ পূরণের নির্লজ্জ অভিব্যক্তি। নান্টু বলল, আমি আর এই দৃশ্য দেখতে পাচ্ছি না দিদি। কি করবো এবার আমরা? তান্ত্রিক কই? তাই তো, এই দুর্বিষহ ভয় তার কথা মনে থাকেনি। কোথায় গেলেন উনি? তখনই ওরা খেয়াল করে একটা হালকা গমগমের সুর যেন ভেসে আসছে কোথাও থেকে। শব্দের উৎস খুঁজতে পাশে তাকিয়ে দেখে তান্ত্রিক মাটিতে বসে সাথে আনা ঝোলা থেকে কিছু বার করে ইতিমধ্যেই মাটিতে একটা যন্ত্র এঁকে মন্ত্রোচ্চারণ করছে। শব্দটা তারই গলা থেকে আসছে। শেষ আশায় বুক বাঁধল ওরা। এদিকে সেই কাটা মুন্ডুগুলো এখনো খলখল করে হাসতে লাগলো একজোট হয়ে। ভয়ে হাত পা পেটের ভিতর সেঁধিয়ে গিয়েছিল নান্টু আর কমলার। ওরা ওঠার চেষ্টা করছিল, তবে কিছুতেই পারছিল না। আর এক সময় এক দমকা হাওয়া এসে এক ধাক্কায় ওদেরকে সেই অভিশপ্ত মন্দিরের গর্ভগৃহের ভিতরে নিয়ে চলে গেল। মন্দিরের মেঝেতে পড়তেই ওদের চোখে অন্ধকার নেমে এলো। এই অলৌকিক ধাক্কা কিছুটা সামলে নিতে আস্তে আস্তে ওদের চোখের সামনে দৃশ্যমান হলো সেই রক্তাক্ত পাথুরে বেদি, যার ঠিক মাঝে পোতা আছে শোণিত স্নাত যুপকাষ্ঠ। না, কোনো স্বপ্ন নয়, যেন সত্যিই ওদের চোখের সামনে এক নারকীয় দৃশ্যের পুনঃপ্রচার হতে লাগলো। এক রক্তাম্বর পরিহিত এক দীর্ঘদেহী পুরুষ খাড়া হাতে একের পর এক নির্দোষ মহিলার বলি দিচ্ছেন।
তবে কেউই বয়স্ক বা শিশু নন, সকলেই উদ্ভিন্ন ও যৌবনা। তাদের আর্তনাদে ধ্বনিত হতে লাগলো পাথুরে গর্ভগৃহের দেওয়ালে দেওয়ালে। আতঙ্কে চোখ বন্ধ করে নিল নান্টু আর কমলা। ভাই ভাই, এ তো আর সহ্য হচ্ছে না। আমরা কি তাহলে সত্যিই বাঁচতে পারবো না? কথাটা বলতেই বাইরে থেকে তান্ত্রিকের মন্ত্রোচ্চারণের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো তাদের কানে। একটু সাহস পেল তারা, তবে আশা আছে। এক প্রকার সেই আশাতেই বুক বেঁধে চোখ খুলল তারা। আর চোখ খুলেই তারা অবাক হলো, কোথায় সেই দীর্ঘদেহী পুরুষ আর কোথায় বা সেই অভাগী মহিলাদের রক্তাক্ত লাশ। চোখ খুলতে তারা সামনে তাকিয়ে দেখল সেই বলি হওয়া মানুষগুলোর কাটা মুন্ডু এগিয়ে আসছে তাদের দুই ভাই বোনের দিকে, যেন ওদের শেষ করতে আসছে ওরা। আর সেই অশরীরী নারী হেসে চলেছে এক নিঃশ্বাসে। ঠিক তখনই তান্ত্রিক বাবা ভিতরে এসে মুন্ডুগুলোর সামনে গিয়ে দাঁড়ালেন। কাটা মাথাগুলো তান্ত্রিককে দেখে কিছুটা থমকে গেল। তারপর সেই নারীর মুন্ডটা এগিয়ে এসে কিছু বলতে যেতেই তান্ত্রিক তার দিকে কোনো একটা অলৌকিক বিভূতি ছিটিয়ে দিতেই অশরীরী প্রেতিনী চিৎকার করে উঠল। চলে গেলাম, আর কত কষ্ট পাবো, নির্দোষ ছিলাম আমরা। তারপরে ওই শয়তানের কারণে গলা কেটে মরতে হয়েছে। মরেও এভাবে জ্বলবি তান্ত্রিক, তুমিও মরে এভাবেই জ্বলবি। এই ছেলেদের ছেড়ে দে, এতদের কোনো ক্ষতি করেনি। শুধু শুধু একে মেরে ওর মায়ের কোল খালি করার কোনো অধিকার নেই তোদের। ও নিষ্পাপ। নিষ্পাপ? কে নিষ্পাপ? ওর শরীরের প্রতিটা শিরা ও পশিরায় বইছে ওই শয়তান জমিদারের রক্ত। ওই কলুষিত রক্ত যা শরীরে বইছে সে কখনো নিষ্পাপ হতে পারে না। কেবলমাত্র যৌবন লোভের আশায় ওই পাষণ্ড আমাদের প্রত্যেককে বলি দিয়েছিল ওই মন্দিরে। এখনো আমাদের শরীরগুলো অবশেষে পড়ে আছে পাতাল ঘরে। আমরা কেউ মুক্তি পাইনি। তান্ত্রিক, আমাদের কি দোষ ছিল? আমি তো কখনো বলিনি তোদের দোষ ছিল। আমি বলেছি একজনের অন্যায় সাজা অন্য কাউকে দেওয়ার মধ্যে কোনো ন্যায় নেই। এখন প্রতিহিংসা তোদের মাথায় চড়ে বসেছে, তাই ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারছিস না তোরা। তাই তাহলে ন্যায় কিভাবে হবে তুই বল? কিভাবে আমরা আমাদের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেব? ও যে শতকাল ধরে আমরা এরকম অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের কষ্ট দুঃখ হাহাকারগুলো এই মন্দিরের চার দেওয়ালের মধ্যে ধ্বনিত হচ্ছে। এর থেকে কোনো কালে আমাদের মুক্তি নেই। এই অভিশপ্ত জীবনের শেষ নেই। আচ্ছা, কিন্তু একে মারলে যে তোদের মুক্তির বাসনা চরিতার্থ হবে তা নয়, বরং নিষ্পাপ মানুষকে হত্যা করলে তোদের পাপ বাড়বে। যে জমিদার তোদের এই পরিণতির জন্য দায়ী, আমি তার আত্মাকে আহ্বান করছি, তাকে সাথে নিয়ে তোরা চলে যা। এতেই তোদের মুক্তি ঘটবে। তাই তাই বেশ, তাহলে তাই হোক। আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। তারপর তান্ত্রিক ঠাকুর মন্ত্রোচ্চারণ করে সেই জমিদারের আত্মার আবাহন করতে শুরু করলেন। ক্ষেতেন্দ্র নারায়ণ, ক্ষেতেন্দ্র নারায়ণ, আমি তোকে আহ্বান করছি। আয় আয় আয়। কিছুক্ষণের মধ্যে একটা প্রবল ঝড়ের আওয়াজ শোনা গেল। একটা ঘূর্ণি গর্ভগৃহের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো। আমায় এখানে নিয়ে আসার কারণ কি? ওদেরকে তুই কেবল নিজের স্বার্থ চরিতার্থ করার আশায় বলে দিয়েছিস। জমিদারের কাজ হলো প্রজা পালন। জমিদার তার তালুকের প্রজার অভিভাবক সম। তুই সেই কাজ ভুলে গিয়ে নিজের অহংকারের বসে নিজের পদের অমর্যাদা করেছিস।
আজ তোর সেই পাপের শাস্তি পেতে হবে। আজ তোকে সেই পাপের শাস্তি পেতে হবে। পাপের শাস্তি আমাকে কে কে দেবে? ভুলে যাস না মূর্খ, আমি জমিদার, আমি রক্ষক, আমি প্রভুময় কর্তা। কিন্তু রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠে তখন সেই রাজ্যের সর্বনাশ হয়। প্রজাদের জমা ক্ষোভ একদিন আগ্নেয়গিরির মতো ফেঁপে ওঠে। সেই উত্তপ্ত লাভায় ছাই হয়ে যায় শাসকের অহংকার। তুই আমাদের ওপর যে অত্যাচার করেছিস সে অত্যাচারের কোনো ক্ষমা নেই। তোর পাপের ফল 200 বছর আগে তোকেই ভোগ করতে হয়েছিল, আজও তাই হবে। তোকে নিয়ে গেলে আমাদের মুক্তি ঘটবে। কি? আমাকে নিয়ে যাবি? কোথায়? মূর্খের মতো কথা বলিস না। এইভাবে দুই আত্মার মধ্যে চলতে লাগলো বাঘ যুদ্ধ। নান্টুরা দেখলো এক সময় দুজনের মধ্যেই লড়াই বেড়ে গেল। সে কি হুঙ্কার! ভয়ে নান্টু আর কমলার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে। এ কোন অলৌকিক ঘটনার সাক্ষী হচ্ছে তারা? দুই পরাক্রমশালী শক্তি নিজেদের মধ্যে লড়াইয়ে মত্ত। কিছু সময় এভাবে চলার পর জমিদারের শক্তি ক্ষীণ হয়ে এলো। এতগুলো আত্মার সঙ্গে সে একা পারবে কেন? ওরা দেখলো যেমন ভাবে একটা ঝড় এসে ঢুকেছিল তার চেয়েও কয়েক গুণ বড় একটা কালো ঘূর্ণিঝড় শোষো করে বেরিয়ে গেল মন্দির চত্বরের বাইরে। ওরা তিনজন মাটিতে পড়ে হাঁপাতে লাগলো। এরকম অলৌকিক অভিযান তাদের শরীরগুলোকে ঝাঁঝরা করে দিয়েছে। জীবনে এরকম অভিজ্ঞতা অতি বড় শত্রুরও কোনোদিনও যেন না হয়। কিছুক্ষণ পর তান্ত্রিক আর নান্টু কমলাকে বলল, তোরা বাইরে বেরিয়ে চল এবার। নে এবার ওঠ। সত্য ব্যথা উপেক্ষা করেও যে উঠতেই হবে তোদের। এখনো যে একটা কাজ বাকি। নান্টু আর কমলা অনেক কষ্টে উঠল। তারপর তান্ত্রিকের সাথে সাথে বেরিয়ে গেল সেই ঘর থেকে। বাইরে বেরিয়ে তান্ত্রিক কি একটা মন্ত্র পড়ল। তারপর বলল, কেরোসিনের জারটা কোথায়? এনেছি তো, কিন্তু গোলমালে কোথায় যে ছিটকে পড়ে গেল খুঁজতে হবে। অন্ধকার হাতড়ে হাতড়ে ওরা খুঁজতে লাগলো কেরোসিনের জারটা। তারপর কমলার হাতে ঠেকলো জারটা। তান্ত্রিক ওকে বলল, নে কমলা মা, সারা মন্দিরের দেওয়ালে তেল ছিটিয়ে দে এবার। কোনো ভয় নেই, ওই আত্মারা চলে গেছে। এবার কেবল মন্দিরটাকে পুড়িয়ে দিলেই মন্দিরের সাথে সাথে ওদের দেহাবশেষ গুলো পুড়ে যাবে, তবে ওদের মুক্তি ঘটবে। তুই নিশ্চিন্তে কাজটা কর। কমলা সেই মতোই তেল ঢেলে দিল মন্দিরের চার দেওয়ালে এবং দরজায় ও চৌকাঠে। তারপর একটা মশাল জ্বালিয়ে নান্টুর হাতে দিয়ে তান্ত্রিক বলল, নে বাবা, এবার এটা দিয়ে ওই মন্দিরে আগুন দে, ওরা মুক্তি পাক। নান্টু নির্ভয়ে তার কাজ সম্পন্ন করল। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল সেই অভিশপ্ত মন্দির, যে এক সময় নারী হত্যার পাপ দেখেছিল বছরের পর বছর। আগুন এই যে শুদ্ধি, আগুন এই যে মুক্তি। তারপর অবশ্য তান্ত্রিক আমাদের দিকে তাকিয়ে বলেছিল, আমাদের মানে? ওরে, যার নাম নান্টু তারই নাম ভবানী সুন্দর চট্টোপাধ্যায়। আমরা থ মেরে বসে রইলাম। বৃষ্টিটা থেমেছে এতক্ষণে। চাটুজ্জে মশাই আর একটা সিগারেট ধরিয়ে হ্যারিকেনটা তুলে নিলেন। তারপর ধীর পায়ে বেরিয়ে গেলেন দোকান ঘর থেকে। শুনলে সুমিলি কাঞ্জিলাল মুখার্জি রচিত গলা কাটার মাঠ। গল্পটির পরিমার্জনা করেছে সৌম্যদীপ।
সূত্রধর আমি ইভান, প্রথম কথক দীপম, দ্বিতীয় কথক শুভ। ভবানী সুন্দর চ্যাটার্জির চরিত্রে আমি ইভান, বিভিন্ন চরিত্রে শুভদীপ, অমিত, বর্ষা, মলয়, তৃষা, আর্য, দেবস্মিতা, সৌম্যদীপ, সৌরভ, দিব্যেন্দু, নীল এবং তানিশা। আবহ ও ভিডিও এডিটিংয়ে ফিনিক্স, শব্দ সংযোজনে মলয়, গল্পের স্ক্রিপ্টিং, পোস্টার ডিজাইন ও সমগ্র পরিকল্পনায় সৌম্যদীপ। এই প্রথম স্কিয়ার অ্যালার্ট অফিসিয়াল চ্যানেলে এলেন ভবানী সুন্দর চ্যাটার্জি। আপনাদের ভালো লাগলে আবার আসবেন উনি অন্য কোনো গল্প নিয়ে। তবে তার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, আমাদের জানাতে হবে কেমন লাগলো তার বলা গল্প। আর অবশ্যই জানান কে কোথা থেকে গল্পটি শুনছেন। কিভাবে জানাবেন তাই তো? কমেন্ট বক্সে নিজের মতামত লিখে কমেন্ট করে আমাদের জানান, এবং আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট এবং আপনাদের মতামত মাথায় নিয়ে আগামী পথ সুদূর প্রসারী করতে। তাহলে আজ এই পর্যন্তই, আসি আজ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আন্দোলন চলবে যতদিন না দোষীরা উপযুক্ত শাস্তি পায়। আমরা উৎসবে ফিরছি না, দেখা হচ্ছে পরের সপ্তাহে। শুভরাত্রি।